আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 25 ব্যাচের বিশেষ করে তোমরা যারা আছো, তোমরা যারা এবছর মেডিকেল, ভার্সিটি অথবা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাসটা আয়োজন করা হয়েছে। আজকের ক্লাসে আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে আসা যেই প্রশ্নগুলো আছে, গুরুত্বপূর্ণ আমাদের ট্রান্সলেশন, ইডিয়মস এবং গ্রুপ ভার্ব, এগুলো নিয়ে আজকে আমরা সলভ করার চেষ্টা করব। আমরা সেগুলোর ব্যাখ্যা দেখার চেষ্টা করব এবং উত্তরটা আসলে কেন সঠিক সেইটার আমরা একটা মূল্যায়ন করার চেষ্টা করব। সো সবাই একটু ক্লাসটাতে জয়েন করে ফেলো, আর ভাইকে একটু জানাও যে তোমরা আসলে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আবার এইটাও জানাতে পারো যে তোমরা মেডিকেল, ভার্সিটি অথবা নার্সিং প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা কোনটার প্রিপারেশন নিচ্ছ সেইটাও কিন্তু আমাকে একটু জানাতে পারো। তাহলে আমি আসলে তোমাদের সঙ্গে জানতে পারলাম যে কে কোনটার প্রস্তুতি নিচ্ছ। আমি একটু তোমরা যে কাজটা করবা কষ্ট করে, তোমরা ক্লাসটাকে ভাইয়া তোমরা একটু, ভাই কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসটা একটু তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমার ফ্রেন্ড সার্কেল থাকুক অথবা তোমার বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা খুব বেশি সময় ক্ষেপণ করবো না, আমরা দ্রুতই ক্লাসটাকে শুরু করে দিব। আর ভাইকে একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, কোনো সমস্যা নাই আশা করছি। তাহলে যে কাজটা করবা একটু দ্রুততম সময়ের মধ্যে তোমার কাছের বন্ধু হোক বা তোমার যারা তোমার জন্য ক্লাসটা ইম্পর্ট্যান্ট, তাদের জন্য মেডিকেল ভার্সিটিতে যারা এবছর পরীক্ষা দিবে তাদেরকে একটু ক্লাসটা মেনশন করো। হ্যাঁ, সবাই যে হাইলাইট করছে আমার বন্ধু, তার বন্ধুদেরকে মেডিকেল অ্যান্ড ডিউ, অনেকে বলতেছে মেডিকেল অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, অনেকে কিন্তু মেডিকেলের পরে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তার একটা দ্বিতীয় অপশন থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখা যায় যে অনেক সময় আমাদের সিজিপিএ মানে জিপিএ কম আসে, এইচএসসিতে জিপিএ কম আসে, ওইটার পরে দেখা যায় যে অনেকে আসলে ক্লুলেস হয়ে যায়। সো তাদের জন্য কিন্তু ভার্সিটিগুলো একটা ভালো অপশন। হ্যাঁ, আমি ক্লাসটাকে একটু শেয়ার করে দিচ্ছি আমার গ্রুপগুলোতে, সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 250 জন স্টুডেন্ট জয়েন করেছে। আমি ক্লাসটাকে একটু শেয়ার দিয়ে আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, অনেকে সালাম দিচ্ছে, সবাইকে আলাদা আলাদা ওয়ালাইকুম আসসালাম বলার সুযোগ নেই, আমি সালামের উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন, অনেকে বলছো যে সায়েন্স থেকে তোমরা বিভাগ পরিবর্তন করেছো, ফাইন, খুবই ভালো, এটা ভালো সিদ্ধান্ত অনেকের ক্ষেত্রে। এইচএসসি 26কে ক্লাস করব। 26 যদি তোমরা মনে করো যে তোমরা প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝতে চাও, সেক্ষেত্রে করতে পারো, সেক্ষেত্রে কোনো ধরনের ধরাবাধা নিয়ম নেই। অবশ্যই 26 যদি তোমরা এমন হয় যে ভাইয়া ট্রান্সলেশন থেকে কি টাইপের প্রশ্ন আসে, ট্রান্সলেশন থেকে আসলে আমাদের কী ধরনের প্রশ্নগুলো মেডিকেলে আসতে পারে, ভার্সিটিতে আসতে পারে, সো এইটার একটা আইডিয়া তুমি যদি আগে থেকে নিতে পারো, এটা তোমার জন্যই লাভ, আসলে এটা ক্ষতির কোনো কারণ নাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমরা আর সময় নিব না, আমাদের ঘড়িতে এখন অলরেডি 3 বেজে গেছে, আমরা 5-এ শুরু করবো। হ্যাঁ, আমরা 5-এর মধ্যে ইনশাল্লাহ আমরা ক্লাসটাকে শুরু করে দিতে পারবো। আমি একটু জাস্ট গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি যেন বাকিরাও ক্লাসটাতে জয়েন করে ফেলে। অনেকে আসলে ক্লাসের জন্য অপেক্ষা করছিল, তোমাদেরকে ধন্যবাদ তোমাদের এত ভালো রেসপন্সের জন্য। ভাই আমি এইচএসসি 7 আসে, ওরে বাবা রে। ওকে, থাকো, সমস্যা নাই, ক্লাস করতে তো কোনো বারণ নাই, তাই না? আপু, আমার মনে হয় নেট ইস্যু করতেছে, আপনি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দেন, আমাদের প্রাইভেটগুলোতে। আমি আমার খতে করছি, আপনাদের খতে নার্সিংয়ে করে দেন, নার্সিং কোনটা গ্রুপ। হ্যাঁ, আর হচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে মানিক স্যার পাবলিক গ্রুপে, মানিক স্যার পাবলিক গ্রুপটা। ওকে, চলো আমরা আর বিলম্ব না করি, আমাদের 5 মিনিট হয়ে গেছে, সো উই ক্যান স্টার্ট দ্য ক্লাস টুডে। ওকে, আচ্ছা চলো ফেরা, আজকে তোমাদের এই ক্লাসটার আমরা প্রথম পর্ব আলোচনা করব। আমরা এখানে মোট বেছে বেছে 50টা এমসিকিউ রেখেছি,
তার মানে আজকের ক্লাসে আমাদের উদ্দেশ্য হচ্ছে 50টা এমসিকিউতে বোঝার চেষ্টা করা যে উত্তরগুলো কেন হলো, কিভাবে হলো, এবং এটার আমরা দ্বিতীয় পর্ব আয়োজন করব একদিন বা 2 দিন পরে, শনিবার অথবা রবিবার। আমরা সেটাতে আরও প্রায় 50 থেকে 70টা প্রবলেম সলভ করব, যেন এর বাহিরে আসলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সো এরকম 120টার মতো প্রবলেম যদি সলভ করো, ইডিয়মস, ট্রান্সলেশন মিলে, তোমার মূল কথা, আমি কিন্তু এখানে কোনো উত্তর ব্যাপারটা এরকম না যে ভাইয়া আসছে আমাকে উত্তরগুলো মুখস্থ করাই দিও, ব্যাপারটা এরকম না। আমি কিন্তু আজকের ক্লাসটা সেভাবে করাবো না। আমি প্রত্যেকটা জিনিসের বাংলা তোমাকে বিশ্লেষণ করব, প্রত্যেকটা জিনিসের ইডিয়মগুলো কেন হলো, ইডিয়মের কিন্তু একটা বিশ্লেষণ থাকে, ওই বিশ্লেষণটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে যে জিনিসটা হবে এইটা তোমার আসলে দীর্ঘ মেয়াদে মনে থাকবে। বোঝা গেল? ওকে, চলো আমরা তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, প্রথম প্রশ্ন দিয়ে আমরা একটু নিচ থেকে আসি। আর এই পুরো ক্লাসটা আমরা স্পন্সর করছি বা আয়োজন করা হচ্ছে ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0 এর আদলে, ঠিক আছে? ওকে, সো তোমরা ইতিমধ্যে রেজাল্ট দিয়েছে, যে তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা কিন্তু ভার্সিটি প্রিপারেশন নিতে পারো। তাদের জন্য আমাদের বি ইউনিট কেন্দ্রিক বা বিভাগ পরিবর্তনের খুবই সুন্দর একটা প্রোগ্রাম আছে, যেখানে ইতিমধ্যে প্রায় 8000 স্টুডেন্ট ক্লাস করছে। সো সেটা তোমরা এনরোল করতে পারো। সেটা দিয়ে তোমাদের রাবি, জাবি, চবি, গুচ্ছ এবং পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত এক কোর্সে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, যাই হোক, আমরা শুরু করবো একটা মজার কোয়েশ্চেন দিয়ে, ঠিক আছে? আমাদের সবার প্রিয় নায়ককে আমার মনে হয় শাকিব খান, না? এই তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের সবার প্রিয় নায়ককে শাকিব খান। আমরা শাকিব খানের একটা ফ্রেজ বা ইডিয়ম দিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। চলো, ওকে, তোমরা এই ছবিটা নিশ্চয়ই ভোলার কথা না, এই প্রশ্নটা। হ্যাঁ, শাকিব খান বলেছিল যে ওই নায়িকা যখন শাকিব খানকে বলতেছে, অনেক ইংলিশে কথাবার্তা বলতেছে, তুমি তো জানো না কিছু, তুমি পুরান ঢাকার, তুমি অশিক্ষিত, এটা সেটা বলতেছে। তো শাকিব খান কি রিপ্লাই দিয়েছিল? শাকিব বলছে এনাফ ইজ এনাফ। ঠিক আছে, এইটা আমাদের পরীক্ষায় আসছে। এইটা চিটাগং ইউনিভার্সিটি বি ইউনিটে 2022-23 আসছে, এনাফ ইজ এনাফ। ওকে, তাহলে এইটা দ্বারা, এই ফ্রেজটা দ্বারা কি বোঝাচ্ছে খেয়াল করে। বলেছে যে দ্য সেইং মানে হচ্ছে প্রবাদ। সেই মানে কি? প্রবাদ বা হচ্ছে ইডিয়ম। হ্যাঁ, প্রবাদ বোঝায়, প্রবাদ। তাহলে বলেছে এই সেইং বা প্রবাদটা, প্রভার্বটা, enough is enough, enough is enough is used when we want। আমরা কখন সেটাকে ব্যবহার করি? enough is enough আমরা কখন ব্যবহার করতে পারি? আমরা একটু বোঝার চেষ্টা করি যে enough is enough। শাকিব খান এভাবে বলেছিল, enough is enough, enough বলেছিল। ঠিক আছে, এই দেখো দেওয়া আছে enough, enough। ওকে, যাই হোক, enough is enough মানে হচ্ছে অনেক সহ্য করেছি, তোমার বকবকানি, তোমার নির্যাতন, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, নো মোর, প্লিজ স্টপ হিয়ার। তার মানে একটা জিনিস মানুষ যখন অনেক সহ্য করে, অনেক দিন যাবৎ চলতেছে, ওইটা আসলে এখন আর মানা যাচ্ছে না, ওই মুহূর্তে বন্ধ করার জন্য বলা হয় যে যা করছো তা যথেষ্ট হয়েছে, আর কিচ্ছু করা যাবে না। তার মানে একটা ঘটনা যখন চলমান অনেক দিন যাবৎ, একটা নির্যাতন হতে পারে, একটা ঘটনা হতে পারে, একটা যে কোনো নেগেটিভ জিনিস যখন চলতেছে, তখন আমরা এটার শেষ মুহূর্তে এসে কি বলি, যেটা আর পসিবল না, এটা নেওয়া আর ইজিলি যাচ্ছে না, এইটা এখন বন্ধ করতে হবে, এনাফ ইজ এনাফ। তাহলে বলো তো উত্তর কোনটা হবে ভাইরা? উত্তর হবে হচ্ছে সামথিং টু কন্টিনিউ। না, বন্ধ করতে বলতেছে, এইখানে বন্ধ করে ফেলো। সামথিং টু স্টপ, বন্ধ করতে হবে এখন। টু টেল ইনস্ট্রাকশনস আর ক্লিয়ার, বলা যে তুমি যা বলছো তাই স্পষ্ট। না, এখানে স্পষ্ট বলাই নাই। সামথিং টু কন্টিনিউ আনটিল ইটস এনাফ, একদম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাও। না, এখানে বোঝাচ্ছে যে তোমার কথা যা বলছো অনেক হয়ে গেছে, এখন আর বলা যাবে না। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা উত্তরটা পাবো হচ্ছে সামথিং টু স্টপ। এটা কিন্তু দেখবা, খেয়াল রাখবা, ভার্সিটি প্রশ্নগুলো অনেক সময় যেটা হয় মেডিকেলে রিপিট হয়, আবার মেডিকেলের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ভার্সিটিতে রিপিট হয়। সো এটা একটু মাথায় রাখবা যে আমরা যখন পড়ছি মেডিকেল ভার্সিটি প্রশ্নগুলো, আমরা একটু বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো কিন্তু মেডিকেলের জায়গায় ভার্সিটি রিপিট হয়, ভার্সিটি থেকে মেডিকেলে রিপিট হয়, বিসিএস এর প্রশ্ন ভার্সিটি মেডিকেলের উভয় জায়গায় রিপিট হয়। সো এই সার্কেলটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, আমাদের একটা প্রশ্ন গেল। হ্যাঁ, তারপর আসো সুন্দর একটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় এসেছে, আমি যদি একটা রেফারেন্স দিয়েছি অনেক জায়গায় এসেছে। বলেছে অ্যান অ্যাপল অফ ডিসকর্ড
অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। হ্যাঁ, অ্যাপল অফ ডিসকর্ড এই ওয়ার্ডটা বোঝার জন্য আমরা একটু এইখানে যদি মনোযোগ দিই, ডিসকর্ড ওয়ার্ডটার মধ্যে বুঝতে হবে ডিসকর্ড শব্দটা আসলে মিনিংটা কি। শব্দটা এসেছে কনকর্ড থেকে। কনকর্ড, কনকর্ড মানে কি? মানে হচ্ছে একমত, একমত অথবা ঐক্যমত। আমরা বলি না ঐক্যমত, সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা, তাহলে একই সিদ্ধান্ত, একই সিদ্ধান্ত, ঠিক আছে, সিদ্ধান্ত। আর এটার বিপরীতে যদি আমি পাই আমরা, সেটা হচ্ছে ডিসকর্ড। ডিসকর্ড মানে কি? ডিসকর্ড মানে হচ্ছে একমত না, যেখানে সবাই ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে, সবাই ভিন্ন রকম করে কথা বলছে। তাহলে অ্যান অ্যাপল অফ ডিসকর্ড মানে বোঝাচ্ছে যে এমন একটা আপেল, মানে মূল কথাটা বলছো, এমন একটা আপেল যেটা নিয়ে সকলের মধ্যে দ্বন্দ্ব, সবাই চাচ্ছে আপেলের এই পাশটা নিতে, এই চাচ্ছে এই পাশটা নিতে, এই চাচ্ছে ওই পাশটা নিতে। তার মানে একটা আপেল নিয়ে সবার মধ্যে ডিসকর্ড, মতৈক্য অথবা হচ্ছে ভিন্ন ভিন্ন মতভেদ রয়েছে। তাহলে ডিসকর্ড নাকি মতভেদ, মতভেদ। তাহলে মতভেদ যদি হয়, তাহলে মতভেদ শব্দটা মানে কি? মতভেদ যখন থাকবে অনেকের মধ্যে, সেটা একটা এক ধরনের বলা যায় যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করতে পারে, এক ধরনের দ্বন্দ্ব তৈরি করতে পারে। তাহলে ডিসকর্ড শব্দটার সাথে মেলানোর চেষ্টা করো। বিউটিফুল অবজেক্ট না, তাহলে ডিসকর্ডের সাথে বিউটিফুল ওয়ার্ডটা কিন্তু যায় না, সুন্দর না। আর টেস্টি ফ্রুট না। এই জায়গায় একটা জিনিস মনে রাখবা, বিশেষত যে ইডিয়মগুলো আসে, এটা কিন্তু একটা ইডিয়ম। হ্যাঁ, এই ইডিয়মগুলো কিন্তু সাধারণত দেখবা শব্দের সাথে যে রকমটা তুমি সাধারণত ভাবতেছো ওই রকম হয় না, একটু ভিন্ন রকম হয়, একটু ডিফারেন্ট হয়, যেটা আমরা ভাবি না আসলে। ইডিয়মের অর্থ এরকম, ইডিয়মে তুমি যেটা ভাববা দেখবা এটা ভুল, আর যেটা কেউ ভাবেই না, না এটা হইতে পারে, এটা কেমন জো লাগতেছে, ওইটাই দেখবা উত্তরটা সঠিক। তাহলে ইডিয়মে তো মাথায় রাখবা যে একদম ইজি ওয়ার্ডটা তুমি যেটা ভাবতেছো 100 জন যেটা ভাববে, এইটা উত্তর আসলে হয় না। অ্যান অবজেক্ট অফ ডিসপিউট, ওয়ার্ডটা খেয়াল করো। ডিসপিউট মানে কি? ডিসপিউট মানে হচ্ছে দ্বন্দ্ব। ডিসপিউট শব্দ অর্থ কি? ডিসপিউট মানে হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব। তাহলে কি পাচ্ছি বলতো? তাহলে এটাই মোটামুটি কাছে যাচ্ছে। অ্যান অবজেক্ট অফ ডিজায়ার, একটা আকাঙ্ক্ষার বিষয়, একটা প্রত্যাশার বিষয় না। তাহলে ডিসকর্ডের সাথে কোন শব্দটা যাচ্ছে? ডিসপিউট। তাহলে উত্তর কোনটা হবে? অ্যান অবজেক্ট অফ ডিসপিউট। প্রশ্নটা চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে 22-23 সেশনে একবার এসেছে ইতোমধ্যেই। আচ্ছা, একটা কমেন্ট এসে সম্মত, তোমরা এমন কোনো কমেন্ট করবা না যেটা আসলে খুব আসলে অপ্রাসঙ্গিক, ইভেন আসলে আমাকে মন খারাপ করায় ফেলবে। এই ধরনের কমেন্ট করা থেকে একটু বিরত থাকবে, ঠিক আছে? আজকের ক্লাসে সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, এটা সবার জন্য উন্মুক্ত, এটা কোনো প্রাইভেট ব্যাচের ক্লাস না। অর্থাৎ এই টপিক আমি এমন না যে প্রাইভেট ব্যাচে পড়াবো না। প্রাইভেট ব্যাচে আমি ইতিমধ্যে নার্সিংয়ে পড়িয়েছি, আমি ঢাবিক হতে পড়াবো। সো এইটা উন্মুক্ত, এটা আমাদের পেজের পক্ষ থেকে সকলের জন্য ক্লাস। সো এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই যে ভাই আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস কি পাবলিক করে দিচ্ছে কি? নো, নেভার, এটা ইম্পসিবল, হতেই পারে না। ওকে, আসো ভাইয়া। ওকে, তারপরে কোশ্চেন দেখো, দ্য ফ্রেজ উইথ ফ্লাইং কালার্স। ফ্লাইং কালার্স মানে কি? উইথ ফ্লাইং কালার্স ব্যাপারটা এরকম, ধরো আমরা বলি না যে আমরা যখন একটা জিনিসে জয় লাভ করি আমাদের মনটা রঙে রঙিন হয়ে যায়, তাই না? তার মানে তুমি ধরো হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট খুব ভালোভাবে কমপ্লিট করছো, তুমি একটা পরীক্ষায় ভালোভাবে পাশ করছো, তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পেয়েছো, তুমি তোমার স্বপ্নের মেডিকেলে চান্স পেয়েছো, ওই সিচুয়েশনটা কি মনের মধ্যে কি একটা রঙিন উৎফুল্ল ভাব থাকে, তাই না? রঙিন ভাব, তাই না? রঙিন ভাব থাকে মনের মধ্যে, রঙিন ভাব। তাহলে এই রঙিন ভাবটা কখন হয় বলো দেখি? রঙিন ভাব, এই রঙিন ভাবটা এটা কখন আমাদের মনের মধ্যে আসে? রঙিন ভাবটা কখন আসে এইটা বুঝতে পারলে উত্তরটা হয়ে যাবে। দেখো, রঙিন ভাব উইথ ফ্লাইং কালার্স, অর্থাৎ খুব রঙে নিয়ে ফুরফুরা নিয়ে তুমি হচ্ছে একটা জিনিস এনজয় করতেছো, এটা কোন সিচুয়েশনে? একটা জিনিস বিজয় অর্জন করার পর, একটা জিনিস খুব সাকসেসফুলি কমপ্লিট করার পর, তাই না? তাহলে কি হবে? বিজয়ের সাথে বা সফলতার সাথে, বিজয়ের সাথে, বিজয়ের সাথে অথবা সফলতার সাথে, অথবা সফলতার সাথে, ঠিক আছে? এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু এবছরও পরীক্ষায়
কোথাও না কোথায় আসতে পারে এই প্রশ্নটা। তাহলে স্মার্টলি না, তাহলে স্মার্ট সব স্মার্ট মানুষই তার জীবনে সব জায়গায় সফল হবে ওটা এরকম না। সফলতার সাথে কোনো একটা জিনিস কমপ্লিট করতে পারা। তাহলে ভিক্টোরিয়াসলি বিজয়ের সাথে, বিজয়ীভাবে, প্রম্পটলি খুব দ্রুত গতিতে, আর কালারফুলি মানে রং না। এই অর্থে কিন্তু আমি বলেছি বারবার, ফ্রেজে বা ইডিয়মে যেটা থাকবে এটা কিন্তু ইডিয়ম, ইডিয়মে যেই শব্দটা থাকবে সেইটা সাধারণত অ্যান্সার দেখবা হবে না। কালারফুলি ব্যাপারটা কিন্তু এখানে আসলে রং, বিভিন্ন রং ব্যাপারটা এরকম না। মনের রং কিন্তু আসলে কোনো কালার না, এইটা মনের এক ধরনের ভাব, একটা উৎফুল্লতা। তাহলে একটা মানুষ যখন সাকসেসফুলি একটা ধরো তার এক্সাম পাশ করলো, একটা প্রজেক্ট শেষ করতে পারলো, সে ভালো ফলাফল করলো, কমপ্লিট করতে পারলো, এই সাফল্যের যে অবস্থাটা এটাকে বলা হয় উইথ ফ্লাইং কালার্স, উইথ ফ্লাইং কালার্স, উড়ন্ত রং। তাহলে কোনটা হবে? উত্তর হবে কোনটা বলো তো ভাইয়েরা? তাহলে উত্তর কোনটা হবে ভাই একটু বলো। ভাইয়া ক্লাসে কি পেইড ব্যাচের গ্রুপে থাকবে? হ্যাঁ থাকবে, ইভেন ওয়েবসাইটও থাকবে। বলো তো ভাইয়ারা কোন উত্তর সঠিক হবে? উত্তর হবে হচ্ছে ভিক্টোরিয়াসলি, রাইট। উত্তর কোনটা? ভিক্টোরিয়াসলি মানে বিজয়ের সাথে। তারপরে প্রশ্ন চলো আমরা যাই। ওকে, সুন্দর একটা কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রোভার্ব দ্য পট কলিং দ্য কেটলি ব্যাক? হ্যাঁ, দ্য পট কলিং দ্য কেটলি ব্যাক, কেটলিকে বলতেছে, হ্যাঁ পট, পট কেটলিকে, কেটলিকে নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, তাহলে পট জিনিসটা কি? পট ধরো যেটা থেকে ধরো হচ্ছে চা গরম করা হচ্ছে বা কিছু একটা রান্না করা হচ্ছে, তো এটার কি থাকে? এটার নিজের মধ্যে অনেক কালি থাকে না? ধরো একটা কেটলি যখন আমরা চিন্তা করি, কেটলিতে কি? কেটলিতে চা হয় না, কেটলিতে অনেক কালি থাকে। তাহলে পট কি করা হয়? পট বলতে বোঝাচ্ছে যে যেগুলোতে চা গরম করা হয় বা ছোট ছোট পাতিলের মতো, পাত্রের মতো যেগুলোতে রান্না করা হয়। হ্যাঁ, তাহলে ওইটা তো কিন্তু কালি আছে। এখন যদি একটা মানুষের তার মধ্যে ধরো মিথ্যা বলার স্বভাব, সে যদি আরেকজনকে মিথ্যা বলে তাহলে অবশ্যই এটা মানায় না। পটের মধ্যে অনেক কালি, সে কেটলিকে বলতেছে তোমার দেখো তোমার পেছনে কত কালি, তাকে মানায়? মানায় না। আবার ধরো যেই ব্যক্তি ধরো তারই অনেক দেরি করে ক্লাসে আসার স্বভাব, সে যদি এখন এসে বলে যে এই সবাই সময় মতো ক্লাসে আসবা, এই তোমরা দেরি করে কেন আসো, তাহলে এটা কিন্তু মানায় না। তাহলে একজনের মধ্যে নিজের মধ্যে ওই প্রবলেম রেখে, ওই ফল্ট রেখে যখন আরেকজনকে ক্রিটিসাইজ করা হয়, আরেকজনকে পরামর্শ দেওয়া হয়, এইটাকে বলা হয় কি? যে দ্য পট কলিং দ্য কেটলি ব্যাক। বোঝা গেল? তাহলে পটের মধ্যে অনেক কালি আছে, অনেক ময়লা আছে, সে কেটলিকে বলতেছে যে তোমার মধ্যে অনেক ময়লা। তাহলে উত্তর কোনটা হচ্ছে বলো? উত্তর কোনটা হবে ভাইরা? একটু চিন্তা করো তো। আমরা বারবারই বলবো অপ্রাসঙ্গিক কমেন্ট বা অপ্রয়োজনীয় কমেন্ট এগুলো থেকে থাকবে না। ওকে চলো, তাহলে উত্তর কোনটা পাচ্ছি? উত্তর পাচ্ছি যে ডু নট ক্রিটিসাইজ সামবডি ফর আ ফল্ট দ্যাট ইউ পজেস ইয়োরসেলফ। মানে তোমার মধ্যে যেই প্রবলেমটা ইতোমধ্যেই আছে, তোমার মধ্যে যে প্রবলেমটা ইতোমধ্যেই বিরাজ করছে, এই প্রবলেম নিয়ে তুমি অন্যজনকে ক্রিটিসাইজ করো না। তাহলে নিজের প্রবলেম এটা আগে সলভ করো, তারপর আরেকজনকে বলো। বাট নিজের মধ্যে প্রবলেম রেখে এইটা আরেকজনকে ক্রিটিসাইজ করা যায় না। উত্তর হচ্ছে ডু নট ক্রিটিসাইজ সামবডি ফর দ্য ফল্ট দ্যাট ইউ পজেস ইয়োরসেলফ। তোমার মধ্যে যে ভুল আছে সেইটা নিয়ে আরেকজনকে ক্রিটিসাইজ করতে যেও না। ওকে, আসো আমরা একটু উপরের দিকে আসি। হ্যাঁ, আমরা এখানে কিছু প্রশ্ন নিলাম, আমরা একটু উপরের দিকে আসি। চলো একটু ঘুরে ফিরে আসবো, আমরা পুরো জিনিসটাই পড়বো, পুরো স্লাইডটাই শেষ করবো আজকে আমরা। আসো ভাইয়া আমরা একটু একদম প্রথমে আসি। খুবই ইজি একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে গ্রামারের একটু নিয়ম কাজে লাগবে। বলেছে কি দেখো, গেট দ্য রুফ রিপেয়ার্ড লেস্ট ইট উড লিক। গেট দ্য রুফ রিপেয়ার, রুফ মানে কি? ছাদ, তাই না? রুফ মানে কি? ছাদ। তা বলেছে ছাদটা রিপেয়ার করাও, সারিয়ে নাও বা মেরামত করো, লেস্ট অন্যথায়, তা না হলে, নতুবা, ইট উড লিক, এইটা আসলে চুয়ে চুয়ে পানি পড়ে। লিক মানে কি? চুয়ে পানি পড়া। লিক হয়ে যাওয়া বলি না, টায়ার লিক হয়ে যাওয়া, তোমার চাল লিক হয়ে যাওয়া। লিক হওয়া মানে হচ্ছে চুয়ে চুয়ে পানি পড়া। তাহলে আমরা একটু কোনটার সাথে মিলাই? ছাদটি সারিয়ে নিলে পানি চবে না, এখানে লেস্ট মিনটা মনে রাখবা, তোমাদের এইচএসসিতে কমপ্লিটিং সেন্টেন্স এটা ছিল। লেস্ট মানে তা না হলে, নয়তো বা অন্যথায়। হ্যাঁ, লেস্টে মানে কি দাঁড়ায়? নয়তো
অথবা হচ্ছে তা না হলে অথবা অন্যথায় ঠিক আছে ভাইরা তাহলে এইটার সাথে মিলে উত্তরটা করবা তাহলে বলেছি কি দেখো গেট দ্য রুফ রিপেয়ার্ড রিপেয়ার শব্দটার মিনিং কি রিপেয়ার তো হচ্ছে সারিয়ে নেওয়া অথবা মেরামত করা ঠিক আছে তাহলে সারিয়ে নেওয়া অথবা মেরামত করা তাহলে বলেছে গেট দ্য রুফ রিপেয়ার্ড তুমি তোমার মেরামত করে নাও ছাদটাকে অন্যথায় যদি তুমি মেরামত না করো তাহলে চুয়ে চুয়ে পানি পড়বে না করলে পানি পড়বে বোঝার চেষ্টা করো যদি তুমি রিপেয়ার না করো তাইলে পানি পড়বে চুয়ে তাহলে কোনটার সাথে ভালো যাচ্ছে ছাদটি সারিয়ে নিলে পানি পড়বে এটা কি সত্য কথা ছাদ যদি সারাই ফেলি রিপেয়ার করে ফেললে তো পানি পড়ার কথা না তার মানে যৌক্তিকভাবে কিন্তু এটা যাচ্ছে না ছাদটি সারিয়ে নাও নয়তো পানি চোয়ানো উচিত এইখানে হচ্ছে শব্দের একটা ভ্যারিয়েশন আছে উডের একটা ব্যবহার আছে ওকে আমরা এটাকে রাখলাম হ্যাঁ ছাদটি সারিয়ে নাও অথবা পানি চোবে আমরা জানি লেস্টার অর্থ কখনোই অথবা দেয় না লেস্টার অর্থ দেয় নয়তো তা না হলে অন্যথায় তাহলে এইটা অর্থগতভাবে ভুল ছাদটি সারিয়ে নাও নয়তো পানি চোয়াতে পারে এখন দেখো আমি উচিত অর্থ কোনটা দিয়ে নেই আমরা উচিতের দুইটা অর্থ পাই উচিত মোডাল ভার্বের আমরা দুইটা অর্থ পাই উচিত বলতে আমরা শুডও ব্যবহার করতে পারি শুড অথবা হ্যাড বেটার অথবা কি ইউজ করি হ্যাড বেটার তাহলে দেখো আমরা মোডাল ভার্বে কখনোই উচিত বলতে উইল বা উইলের পাস্ট ফর্ম উডকে ব্যবহার করি না তাহলে যেহেতু এখানে আমার মোডাল ভার্বে একটা পার্থক্য রয়ে গেছে উত্তর মিলতেছে না তাহলে উত্তর কোনটা হবে উত্তর আমাদের বেটার অপশন হচ্ছে নয়তো পানি চোয়াতে পারে অথবা যদি হতো নয়তো পানি চোয়াবে তা উত্তর সঠিক ছিল এইখানে যদি পানি চোয়াতে পারে না থেকে পানি চোয়াবে হ্যাঁ এইটা যদি থাকে সেই উত্তরটা তোমরা সঠিক হিসেবে নিতে পারবা কারণ অর্থটা উড দিয়ে চোয়াতে পারে যেমন বোঝায় চোয়াবে এই অর্থটাও বোঝাতে পারে ঠিক আছে তাহলে ক্লিয়ার ভাইয়া এটা সবাই ক্লিয়ার হয়েছে হবে একটু জানাইও হ্যাঁ পেনের কালার চেঞ্জ করেন প্লিজ আচ্ছা আমরা ইয়েলো দিয়ে লিখতেছি তাহলে তোমাদের জন্য একটু যদি বুঝতে সুবিধা হয় আমরা কি এই পর্যন্ত বুঝেছি সবাই একটু ভাইকে জানাইও আমরা কি এই পর্যন্ত যা পড়েছি আমরা কি বুঝতে পারতেছি বা মনে হচ্ছে কি যে আমরা বুঝবো অথবা আমাদের এইগুলো কাজে লাগবে দেখো প্রত্যেকটা কিন্তু এই যে রাজশাহীতে এই ইউনিট যারা আর্টসে পড়াশোনা করো অথবা বিভাগ পরিবর্তন করবা তোমরা কিন্তু রাবিতে কিন্তু পরীক্ষা দেবে এই ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিট হচ্ছে মানবিক ও বিভাগ পরিবর্তন সো যারা মেডিকেল থেকে পরীক্ষা দিয়ে যাবা সেখানে দিবা সায়েন্স থেকে কমার্স থেকে তোমরা কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিবা সো এই ইউনিটে কিন্তু এই ধরনের ট্রান্সলেশন কিন্তু পরীক্ষায় আসে প্রতি বছর আসে প্রত্যেক বছর আসে ইভেন একই বছর একাধিক প্রশ্ন আসে কারণ কি তাদের এক একটা শিফটে পরীক্ষা হয় ওকে ক্লিয়ার ভাইয়া গুড চমৎকার চমৎকার ফাইন ভেরি ফাইন ওকে চলো ভাইয়া আমরা তারপরের কোয়েশ্চেন আগে কি বলছে দেখো এই খুব ইম্পর্টেন্ট বইটির 16 পাতা খোলো বইটির 16 পাতা মিন্স 16তম পাতাটা খোলো ওকে হুইচ অফ দ্য ফলোইং ট্রান্সলেশনস ইজ কারেক্ট কোনটা সঠিক হ্যাঁ বলেছে বইটির 16তম পাতা খোলো যারা এগুলো পড়েছো তোমাদের রিভিশন হয়ে যাবে যারা পড়ো নাই তোমাদের কিন্তু পড়াগুলো আজকে নতুনভাবে কিন্তু হয়ে যাবে ওকে বইটির 16 পাতা খেয়াল করো এইখানে একটা ওয়ার্ড দেখো 16 পাতা মানে কি 16তম পাতা তাই তো আচ্ছা এখানে একটা প্রিপোজিশন খেয়াল করবা ওপেনের সাথে দেখো দুইটাতে প্রিপোজিশন দেওয়া আছে ওপেন অ্যাট পেজ 16 ওপেন অন পেজ 16 ওকে তাহলে বইয়ের পাতা খোলা খেয়াল করো নির্দিষ্ট পাতা খোলা বইয়ের নির্দিষ্ট পাতা খোলা অর্থে ওপেনের সাথে একটা প্রিপোজিশন বসে এটা অ্যাপ্রোপ্রিয়েট তাহলে বইয়ের নির্দিষ্ট পাতা অর্থে কি বসে বলতো ভাইয়া এইখানে বসে হচ্ছে ওপেন অ্যাট পেজ দেওয়ার পরে পেজের নাম্বারটা তাহলে ওপেন অ্যাট পেজ 16 ওপেন অ্যাট পেজ 20 ওপেন অ্যাট পেজ 106 তার মানে কোনো বইয়ের পাতা যদি খোলা বোঝায় তাহলে ওপেন অ্যাট পেজ দেওয়ার পরে ওই পেজের নাম্বারটা ওপেন অ্যাট মনে রাখো কোনো বইয়ের পাতা নির্দিষ্ট একটা পাতার নাম্বার যদি বলা থাকে তাহলে ওপেন অ্যাট পেজ ওই নাম্বারটা বলবা ওপেন অ্যাট পেজ ওই নাম্বারটা বলবা তাহলে উত্তর হয়ে যাবে তাহলে অনেকেই বলো ভাইয়া ওপেন পেজ 16 দিব কিনা না
বইয়ের পাতা অর্থে কিন্তু ব্যাপারটা আলাদা। বইয়ের পাতা যখন বোঝাবে ওপেন অ্যাট নিতে হবে, ওপেন অন অথবা ওপেনের সাথে কোনো প্রিপোজিশন নাই, সেই উত্তরগুলো সঠিক হবে না। তাহলে কোনটা পাচ্ছি বলো তো? উত্তর পাচ্ছি আমরা এ নাম্বার, ওপেন অ্যাট পেজ 16 অফ দ্য বুক। বইয়ের 16তম পাতা খোলো, বইয়ের 16তম পাতা খোলো। তাহলে আমরা মনে রাখবো বইয়ের কোনো নির্দিষ্ট পাতা বোঝাতে ওপেনের সাথে প্রিপোজিশন অ্যাট বসে। ওকে, আসো তারপরে আগে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর একটা ফ্রেজ, হ্যাঁ খুব সুন্দর ইডিয়ম, নট ফ্রেজ, ইডিয়ম। তেলা মাথায় তেল দেওয়া প্রবাদটির ইংরেজি টু ক্যারি কোলস টু। তেলা মাথায় তেল বলতে আসলে কি বোঝায় খেয়াল করো। তেলা মাথায় তেল বলতে বোঝায় যে যেখানে যে জিনিসটা আছে সেইখানে এইটা তো নেওয়া দরকার নেই। আর ধরো যেই ব্যক্তির টাকা আছে তাকে যদি তুমি টাকা সাদা হইল না জিনিসটা, অথবা ধরো রাজশাহীতে প্রচুর পরিমাণ আম হয়, তাই না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। এখন আমি যদি ঢাকা থেকে আম নিয়ে যাই তাহলে ব্যাপারটা কি হয়ে গেল? তেলে মাথায় তেল দেওয়া হয়ে গেল না? রাজশাহীর মানুষের ঘরে ঘরে আম, তাহলে তাকে যদি আম দেয় তাহলে কিন্তু মানায় না। ধরো আমাদের বাড়ি কুমিল্লা, এখন আমরা কুমিল্লায় কি আমরা হচ্ছে রসমালাই বা দই এই জিনিসগুলো আমাদের এখানে প্রচুর পাওয়া যায়, তাই না? রসমালাইটা ধরো, এখন তুমি যদি ঢাকা থেকে আমাকে যদি রসমালাই নিয়ে যাও তাহলে কি হয়ে গেল? একটা তেলা মাথায় তেল দেওয়া, মানে আমার যে জিনিসটা আছে এইটা তুমি অপ্রয়োজনীয়ভাবে আনা, বুঝে গেল? তাহলে যে জিনিসটা যেখানে অনেক বেশি সেইখানে ওই জিনিসটা আবার নেওয়া মানে হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। ওকে, আমরা দেখি একটু এখন এটা ফ্রেজ কি, টু ক্যারি কোলস টু ড্যাশ, কোন শহরের সাথে মানায়? তাহলে কোল মানে কি কয়লা, তাই না? কয়লা নেওয়া কোন শহরে? তার মানে এমন একটা শহরের নাম যেটা ঐতিহাসিকভাবে কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত। ব্রিটেনের একটা শহর আছে, সেটার নাম কি দেখো? ম্যানচেস্টার না, কার্ডিফ না, লন্ডন না, উত্তর হচ্ছে নিউ ক্যাসেল। আমরা দেখি নিউ ক্যাসেল একটা বিখ্যাত, তোমরা এই উক্তিটা নিয়ে একটা আমরা ছবি দেখছি। ক্যারি কোলস টু নিউ ক্যাসেল মিনিং টু ডু সামথিং আননেসেসারি or redundant because it is already plentiful or easily available. Newcastle, England was historically known for its coal industry. তাহলে ঐতিহাসিকভাবে ইংল্যান্ডের যেই নিউক্যাসেল শহরটা আছে ঐতিহাসিকভাবে সেটা কয়লা উৎপাদনের জন্য, কয়লা এক্সপোর্ট করার জন্য এটা বিখ্যাত, অনেক বড় শহর এবং এটাতে প্রচুর পরিমাণে কয়লা উৎপাদন হয়। এখন যদি কেউ কয়লা নিয়ে যায় নিউ ক্যাসেলে তাহলে ওটা কেমন হয়ে গেল না? তার মধ্যেই তো ওই নিউ ক্যাসেলে তো অনেক 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 টন টন কয়লা। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে হচ্ছে টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল। মনে রাখবা এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এটা মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের ইডিয়ম কিন্তু মেডিকেলে আসে। হ্যাঁ, আসো আজ আমরা সবাটি বাতিল করি। হ্যাঁ, বাতিল করা, তাহলে এখানে মূল ওয়ার্ডটা চেয়েছে তোমার কি? বাতিল করা। হ্যাঁ, বাতিল করা অর্থ কি খেয়াল করো। কোনো একটা আলোচনা হচ্ছে, কোনো একটা মিটিং হচ্ছে, এখন মিটিংটা ধরো মিটিংয়ের ম্যানেজার আসে নাই, মিটিংয়ের ধরো বস আসে নাই, অথবা মিটিংটা অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাহলে কী করতে হবে? মিটিংটা বা সভাটা শেষ করতে হবে। সভা হোক, সেটা ক্লাস হোক বা যেই কোনো জিনিস শেষ করা, স্থগিত করা, আজকের মতো ফিনিশ করে দেওয়া একটা সুন্দর ফ্রেজ আছে। এটা কি? এটাকে আমরা হচ্ছে কল ইট এ ডে। হ্যাঁ, বা কল অফ মানে কি? বাতিল করা। কল অফ ও ডাবল এফ, খেয়াল করো। যেমন এই ফ্রেজটা দেখো, এখানে একটা কোয়েশ্চেন করা হয়েছে আর অ্যান্সারটা কি দিয়েছে দেখো, ওয়াই ডিড ইউ কল অফ দ্য মিটিং? তুমি কেন মিটিংটা আজকে বাতিল করেছো? অপর পাশ থেকে উত্তর দিয়েছে, আই কলড অফ দ্য মিটিং বিকজ দ্য ম্যানেজার ওয়াজ সিক, কারণ ম্যানেজার হচ্ছে অসুস্থ ছিল। তাহলে কল অফ মানে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের ধরো কার্যক্রম বন্ধ করা, আজকের মতো কোনো একটা মিটিং বন্ধ করা, আজকের মতো একটা ক্লাস বন্ধ করা, আজকের মতো ধরো হচ্ছে যে কোনো নিয়ম বন্ধ রাখা। তাহলে যেই কোনো জিনিসকে বাতিল করা এটা অর্থে কি বসে? কল অফ। তাহলে এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কিভাবে আসবে? আজ আমরা সবাটি বাতিল করি, লেট আস, তাহলে লেট আস কল অফ দ্য মিটিং, তাহলে কল অফ দ্য লেট আস, তাহলে আজ আসছে না, লেট আস কল অফ দ্য মিটিং টুডে। ওকে, তাহলে চলো আমরা আজকে ক্লাসটা বা সভাটা বাতিল করি। তাহলে কল অফ, সবাই মনে রাখবা, কল অফ। হ্যাঁ, উত্তর কি বলো তো ভাইয়া? ছবিতে উত্তর দেওয়া আছে। হ্যাঁ, আমি এখানে উত্তর দিয়ে রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই উত্তরগুলো এখানে কিছু কিছু উত্তর দেওয়ার প্রশ্ন মানে হচ্ছে তোমরা যেন ছবিটার সাথে রিলেট করতে পারো, ঠিক আছে? ওকে,
তাহলে লেট আস কল অফ দ্য মিটিং টুডে, কল আউট হবে না, কল আপ হবে না, হ্যাঁ কল অফের মধ্যে মনে রাখবা কল অফ লিখতে কিন্তু ডাবল এফ বসবে, কল অফ ও ডাবল এফ বসাতে হবে, ঠিক আছে? উত্তর পাচ্ছি কোনটা? এ নাম্বার। আসো আমরা তার পরের প্রশ্নে একটু যাই, হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ বোর্ড যে কাজ করে না, ভূত FM এর ভূত চলে আসলো নাকি এখানে? হ্যাঁ ভূত, ক্লাসের পরে ভূত এসো। ওকে চলো ভাইরা আমরা তার পরের কোয়েশ্চেনটা একটু দেখি। দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তোমার গাড়িটি সারিয়ে নাও, তোমার গাড়িটা সারাইয়ে নাও মানে হচ্ছে মেরামত করে নাও। তাহলে সারিয়ে নাও এটা কি? সারিয়ে নাও মানে কি? মেরামত করে নাও, মেরামত করে নাও, ঠিক আছে? তোমার গাড়িটি মেরামত করিয়ে নাও। খেয়াল করো, সারিয়ে নাও মানে হচ্ছে কিন্তু নিজে কিন্তু সারাও না। আমরা পজিটিভ ভার্ব পড়েছি, তোমরা মেডিকেল পড়ো, ভার্সিটি পড়ো, যেখানেই পড়ো হয়তো পজিটিভ ভার্বটা তোমরা শুনেছো। আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা দিয়ে এটা সলভ করতে পারি। যেমন গাড়িটি সারিয়ে নাও, এটা একটা ইম্পারেটিভে বলছে, কাউকে অর্ডার দিছে, কাউকে উপদেশ দিছে, তাহলে হ্যাভ ভার্ব আগে, হ্যাভ ইয়োর কার, হ্যাভ ইয়োর কার V3 হবে। হ্যাঁ হ্যাভের পরে যখন বস্তুবাচক জিনিস আসে তখন হচ্ছে V3, রিপেয়ার্ড। খুবই ইম্পর্টেন্ট এইটুকু মনে রাখা। আমরা অনেক সময় হ্যাভ ইয়োর কার রিপেয়ার দিই, রিপেয়ার দিলে উত্তরটা ভুল। হ্যাভ ইয়োর কার রিপেয়ার উত্তর হবে না, হ্যাভ ইয়োর কার রিপেয়ার্ড। তাহলে খেয়াল রাখবা হ্যাভের পরে কি বসে? হ্যাভ যখন আমাদের পজিটিভ ভার্ব, তারপরে যখন অবজেক্ট বসবে মানে বস্তুবাচক কিছু, হ্যাঁ বস্তুবাচক, বা আমরা হচ্ছে ডুই বলি, হ্যাঁ ডুই, তারপর হচ্ছে V3, তারপর কি বসবে? V3 বসবে। তাহলে হ্যাভ ইয়োর কার রিপেয়ার্ড, তোমার ঘরটা মেরামত করে নাও, হ্যাভ ইয়োর হাউস রিপেয়ার্ড, তোমার বোর্ডটা মেরামত করে নাও, হ্যাভ ইয়োর বোর্ড রিপেয়ার্ড। তাহলে মাথায় রাখতে হবে আমরা পরে যে ভার্বটা বসাবো সেটার জন্য অবশ্যই কিসে থাকে? ভার্বের পাস্ট পার্টিসিপলে বসে। হ্যাভ ইয়োর কার রিপেয়ার্ড, বুঝে গেল? তাহলে উত্তর কোনটা হবে? হ্যাভ রিপেয়ার ইয়োর কার না, হ্যাভ এবং V3 এর মাঝখানে সাবজেক্টটা বসবে। তাহলে হ্যাভ ইয়োর কার ঠিক আছে, বাট এইখানে ভুল করছে, দেখো এই জায়গায় কিন্তু এ দিছে, তাহলে শুধু V1 দিলে কিন্তু উত্তরটা হবে না। তাহলে ব্রিং ইয়োর কার রিপেয়ার না, ব্রিং না, ব্রিং আমাদের কোনো পজিটিভ নাই, হ্যাভ ইয়োর কার রিপেয়ার্ড। মনে থাকবে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, হ্যাঁ হ্যাভ ইয়োর কার রিপেয়ার্ড, তোমার গাড়িটা সারিয়ে বা মেরামত করে নাও। চলো ভাই তার পরের প্রশ্নে আমরা চলে যাই। হ্যাঁ প্রশ্ন করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ নয়। হ্যাঁ একটা ট্রান্সলেশন এবং একদমই ইজি একটা সেন্টেন্স। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ নয়, এখানে আসলে তোমার থেকে জানতে চাওয়া হয়েছে যে ভর্তি হওয়া, ভর্তি হওয়া বলতে আসলে কোন ধরনের প্রিপোজিশন আমরা আসলে বসাই। ভর্তি হওয়া এইটার একটা সুন্দর ফ্রেজ আছে, দেখো ভর্তি হওয়া যে কোনো জায়গায় ভর্তি হতে পারে। ধরো মেডিকেলে ভর্তি হওয়া, নার্সিং কলেজে ভর্তি হওয়া, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, বা কোনো কোচিংয়ে ভর্তি হওয়া, কোনো আইএলটিএস সেন্টারে ভর্তি হওয়া, যেই কোনো জায়গায় ভর্তি হওয়া। গেট অ্যাডমিটেড টু, অনেকে ভুল করে ইনটু দাও, ইনটু দিলে উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। গেট অ্যাডমিটেড টু, ওকে। তাহলে গেট অ্যাডমিটেড টু এইটাকে তুমি মাথায় রেখে বাকি অপশনে চিন্তা করো, তাইলে কিন্তু তোমার উত্তরটা বের হয়ে যাচ্ছে। গেট অ্যাডমিটেড টু, গেট অ্যাডমিটেড টু ইউনিভার্সিটি, গেট অ্যাডমিটেড টু কলেজ, গেট অ্যাডমিটেড টু স্কুল, গেট অ্যাডমিটেড টু কোচিং। তাহলে কি হবে? গেট অ্যাডমিটেড টু হবে উত্তর। কোনটা হবে বলো? আচ্ছা একটা করি, ইন্টারভিউ করি। আজকে তো ইংলিশ ক্লাস হইতেছে, ইংলিশ ফাইটার আমরা সিরিজ শুরু করতেছি। সো জিকে চাই কিনা জিজ্ঞেস করো। তোমরা যারা আসেন ভিতরে, তোমরা যারা মেডিকেলে আছো তোমাদের যে জিকে প্রয়োজন হয়, তোমরা যারা ভার্সিটি পরীক্ষা দাও তোমাদের জিকে প্রয়োজন হয়। সো আমাদের এই সিরিজটা এটা সামনে শুক্রবারে, হ্যাঁ এইটা আমাদের চলতে থাকবে। সো ইফ ইউ নিড দ্য জিকে, if you need any kind of necessity of GK, let me know in the comment section. Then Fariapu will obviously conduct a class for you. আরে কা কমেন্টের বন্যা বয়ে গেছে দেখো। হ্যাঁ অনেক স্টুডেন্ট কমেন্ট করতেছে, and we have 531 students right now, but it was more than this number. Okay, ইনশাআল্লাহ তাহলে আমরা নেক্সট শুক্রবার তাহলে আমি আসব। শিওর। তাহলে প্রতি শুক্রবার, যেহেতু আমাদের বাকি অন্যদিন তো ক্লাস থাকে আমাদের, হ্যাঁ ক্লাসে ব্যস্ত থাকে, শুক্রবারটা আমরা একটু তাহলে রাখতেছি যে শুক্রবারে তো আমাদের অন্য ক্লাস থাকে না,
তারপর আমাদের ক্লাস, শুক্রবারে তারপর আমাদের কাজ আছে, কাজ করছি আগে। শুক্রবারে at least আমাদের স্টুডিওগুলো ফ্রি থাকে। সো ওই ব্যাপারে আমি সামনে শুক্রবারে আমি ঢুকতে পারি। হ্যাঁ, যেটা আজকে ইংলিশটা হইলো, আজকে তুমি অনেকগুলো প্রশ্ন পড়াবা, সো আমিও তাদের সামনে শুক্রবারে তাহলে তোমাদের Here we have 50 questions. মানে কমেন্ট করে জানাও, তাহলে আমি অবশ্যই তাহলে they are very much eager to have your class. ওকে, Yes, ওই যে ও তো GK আমাদের স্টুডেন্ট, অনেকে আপু I always want your class. এই যে অঙ্কন সিং, ওই যে ও কিন্তু এই মণিপুরি, ওর সাথে একটা কথা হইছে, ও মৌলভীবাজারে থাকে। আচ্ছা 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 ফাইন। দেখো আমাদের সাথে কিন্তু অনেকেই আছে, হ্যাঁ, যেমন তোমরা একটা কোশ্চেন করছিলা যে মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন জেলায় বেশি বাস করে, ও নিজেই বলছে আপু মৌলভীবাজার জেলায় বেশি বাস করে। ওর একটা কোনো বইতে মানে ভুল ছিল, বলছে এটা মৌলভীবাজারই হবে। ও মৌলভীবাজার না বলবে আপু আপনি সবকিছু জানেন। মৌলভীবাজার হবিগঞ্জে একবার গিয়েছিলাম। তুমি আমাকে একদিন বলছিলেন না যে আপনি ওদের সব যে গিয়া আকিকা নাম জানেন, সেরকম আর কি। রাইট রাইট। যে আমিও সবার নাম জানি। আমি তো সবার সাথে এই ঈশিতা দাস চলে আসছে, এই তুই কি করছ এখানে? আমি আসতেছি ক্লাস 8-এরতে। ক্লাস ইনশাআল্লাহ ওকে ক্লাস 9 এর স্টুডেন্ট। ও রে 9 এর স্টুডেন্ট আমাদের। এই সবটা আমাদের স্টুডেন্ট, আমি সবারই চিনি। মাশাআল্লাহ, আপনি এত বাচ্চাদের নাম কিভাবে মনে রাখেন? আমি তো এত নাম মনে রাখতে পারি না। আরে এদের সাথে আমার ইনবক্সে কথা হয় না। আমি ক্লাস করে, হ্যাঁ এটা ঠিক, আমি ইনবক্সে আসলে খুব বেশি, আমি অনেক চেষ্টা করেছি বুঝছো, আমি অনেক চেষ্টা করেছি যে ইনবক্সে তোমাদের সাথে কথা বলবো, বা এটা মানে আই ক্যান নট হ্যান্ডেল দিস প্রেসার, এটা আসলে অনেক বেশি প্রেসার কাজ। আমি হ্যান্ডেল করার চেষ্টা করি, এই দিন কয়দিন পর দেখা মাথা আমার মাথা পাগল হয়ে যাবে। আচ্ছা এ করো ইনশাআল্লাহ, তাহলে আমিও এভাবে শুক্রবার আপনার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ, তাহলে আমিও নেক্সট শুক্রবার আমি ঢুকবো। আজকে তোমরা ইংলিশটা করো, হ্যাঁ আমার আবার এখানে একটা লাইভ আছে, আবার 10টার সময় আমাদের আবার জুম সেশন আছে। হ্যাঁ ওরে বাবা রে, আমাদের 2 মিনিট, আমি কিন্তু এই সপ্তাহে একটা জুম সেশন নিব, সানডে, মোস্ট প্রবাবলি সানডে আমি জানাই দিব। একজন বলছে আপু আমার নামটা মুখস্থ করে ফেলেন, তনু সাদিয়া তাবাসসুম। ঠিক আছে, তোমার নাম মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে ওকে, তাহলে তোমরা ক্লাস করো। এটা সব কি বলা যায় যে মেমোরিতে অলরেডি সেভড হয়ে গেছে ফারিয়াপুর তনু। ওকে আসো ভাইয়ারা, আমরা এই জায়গায় একটু আসি। কি বলেছে দেখো, টু গেট অ্যাডমিটেড টু আ ইউনিভার্সিটি। ওকে, তাহলে আমরা বললাম কি কোনো জায়গায় ভর্তি হওয়া, কোনো একটা ধরো কোনো স্কুল কলেজ অথবা যে কোনো জায়গায় ভর্তি হওয়া বোঝাতে গেট অ্যাডমিটেড টু। তাহলে তুমি একটু মিলাও এইটার সাথে কোনটা যায়। টু গেট অ্যাডমিটেড টু এই পর্যন্ত ঠিকঠাক আছে, টু গেট অ্যাডমিটেড ইন এটা হবে না। টু বিকাম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ অনেকেই বলতে পারো যে ভাই এটা তো অনেকটা অর্থ যায়, হ্যাঁ এটা অর্থ যায়, বাট এখানে কিন্তু কোনো ফ্রেজ নাই যে আমি ভিন্ন করে দিব। এখানে মূলত যা বলছে তাই তোমাকে বসাইতে হবে। তাহলে ভর্তি হওয়াটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। তাহলে এইখানে সাবজেক্ট হয়ে গেছে কি, টু বিকাম আ স্টুডেন্ট, শিক্ষার্থী হওয়াটা। এইখানে বাক্যে কিন্তু কোথায় বলো নাই শিক্ষার্থী হওয়াটা, বলেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা সহজ নয়। তাহলে এইখানে বলেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হওয়া সহজ নয়, তাহলে অবশ্যই ব্যাপারটা আলাদা, তাই না? তাহলে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। এন্টারিং ইনটু আ ইউনিভার্সিটি, এইখানে ভুল আছে, এন্টারের সাথে ইনটু বসে না, বসলেও পার্থক্য হয়ে যায়। তাহলে উত্তর হবে কোনটা? এ নাম্বার। দেখো ভাইয়া, এন্টার অর্থ হচ্ছে কোথাও প্রবেশ করা, খেয়াল করো এন্টার অর্থ কি, এন্টার অর্থ হচ্ছে কোথাও প্রবেশ করা, কোথাও প্রবেশ করা, কোথাও প্রবেশ করা, বোঝা গেল? কিন্তু ধরো কোন একটা ঘরে প্রবেশ করা, কোন একটা ক্লাসরুমে প্রবেশ করা, তাহলে ফিজিক্যাল একটা জায়গার মধ্যে প্রবেশ করা বোঝাতে এন্টার বসে। কিন্তু আমরা যখন এন্টার ইনটু বসাই, এটা ঢাবিতে একটা প্রশ্ন আসছিল আরো 2-3 বছর আগে, এন্টার ইনটু এইটার অর্থ হচ্ছে তোমার কোনো একটা কথার মাঝখানে ঢুকে যাওয়া, কোনো একটা আলাপের মাঝখানে ঢুকে যাওয়া, কোনো একটা সিচুয়েশনের মাঝে ঢুকে যাওয়া। তার মানে হচ্ছে এটার অর্থটা দ্বারা অনেকটা হস্তক্ষেপ করা, অনেকটা কি দাঁড়ায়? হস্তক্ষেপ করা, ঠিক আছে? হস্তক্ষেপ করা। তাহলে ক্লাসে ঢোকা তো অবশ্যই হস্তক্ষেপ করা বোঝায় না। তাহলে যদি এন্টারের সাথে ইনটু বসায় তাহলে কি দাঁড়ায়? কোনো জায়গার মধ্যে হস্তক্ষেপ করা, কারো একটা কথাবার্তার মাঝখানে ঢুকে যাও, এটা হচ্ছে হস্তক্ষেপ করা বোঝায়। তাহলে আমরা খেয়াল রাখবো, কোনো জায়গায় যদি ঢুকা বোঝায় তাহলে হচ্ছে এন্টার ইনটু বসাবো না। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়ারা বলো তো? তাহলে টু গেট এডমিটেড টু আ ইউনিভার্সিটি ইজ নট ইজি। তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা সহজ নয়। সাবজেক্ট খেয়াল রাখবা, বলেছে ভর্তি হওয়াটা সাবজেক্ট, কিন্তু এখানে বলেছে শিক্ষার্থী হওয়াটা। তাহলে কথার মধ্যে টোনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু উত্তর হবে না। মনে হচ্ছে সঠিক, বাট নট রিয়েলি। আসো তারপরে প্রশ্ন একটু দেখি। হ্যাঁ, কিউরিওসিটি কিল্ড দ্য ড্যাশ, একটা ফ্রেজ, অর্থ হচ্ছে অধিক তদন্তই ক্ষতির কারণ। অধিক অথবা অপ্রয়োজনীয় তদন্ত ক্ষতির কারণ। অপ্রয়োজনীয় তদন্ত
ক্ষতির কারণ, ক্ষতির কারণ। ওকে, আচ্ছা দেখো এইটা তুমি একটা বাস্তব উদাহরণ দেখাও তো। একটা প্রাণী আছে আমাদের আশেপাশে, যেই প্রাণীটা অলওয়েজ কি করে জানো, কোথায় একটা গন্ধ হইলো এটা দেখতে চায়, এই কোথায় একটা শব্দ হইলো দেখতে চায়, রাতের বেলা সে ঘুরে 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 এইটা খুঁজে ওইটা খুঁজে, এইটা কামড়ায় ওইটা লাফায়। তোমরা বলো এটা কোন প্রাণী? একটা প্রাণী আছে শান্ত, যেমন কুকুর। কুকুর হচ্ছে শান্ত প্রাণী, কুকুর এত জিনিস খুঁজে না, কুকুর শান্ত প্রাণী, কুকুর হচ্ছে অলওয়েজ শান্ত প্রাণী এবং বিশ্বস্ত প্রাণী। কুকুর আমি বাদ দিব এখান থেকে। ঘোড়া তো অবশ্যই না, ঘোড়ার এত কিউরিয়াসিটি নাই, ঘোড়া এত কিউরিয়াসিটি নাই। মানকি আর ক্যাটের মধ্যে একটা ব্যাপার আছে। তাহলে মানকি জিনিসটা তো অলওয়েজ আমাদের সামনে থাকে না, তাহলে ফ্রেজটার দিকে খেয়াল করো। এমন একটা প্রাণী বোঝাচ্ছে সে সবসময় তদন্ত করে, এইটা খোঁজে, ওইটা নাড়া দেয়, ওইটা গন্ধ শুকে, অলওয়েজ এইসব কাজে থাকে। আর মানকি কিন্তু আমরা দেখি না, মানকি হচ্ছে একটা বন্য প্রাণী। বানর কিন্তু বন্য প্রাণী, কিন্তু বিড়াল কিন্তু আমাদের একদম গৃহপালিত প্রাণীর মতো, অর্থাৎ আমাদের আশেপাশেই থাকে এবং আমরা বিড়াল কিন্তু পালি, বোঝা যায় তার, আমি তার হ্যাবিটটা বুঝতে পারি। তাহলে মানকি বললে কথাটা অনেকটা এমন হয়ে যাচ্ছে যে আমি আসলে যার সম্পর্কে জানি না তাকে নিয়ে কিভাবে কমেন্টটা করব। তো উত্তরটা আসলে ক্যাট, বিড়াল এই কাজটা করে, বিড়াল এই কাজ করে। বিড়ালকে কি করে জানো? দেখবা, তোমরা দেখবা সাপ, সাপ ধরে বসে আছে, বিড়াল গিয়ে ওকে থাপ্পড় দেয়, ওকে মাথার মধ্যে গিয়ে থাপ্পড় দেয়। এমন আসছে তোমরা দেখছো না? সাপ চলে যাচ্ছে, ও গিয়ে মাঝখানে এরকম থাপ্পড় দিয়ে ধরে, থাপ্পড় দেয়, ওর গালের মধ্যে থাপ্পড় দেয়। এমন করে কিন্তু বিড়াল অনেক সময় ওই সাপের ছোবল খেয়ে ফেলে, তাকে কামড় দিয়ে ফেলে এবং মারাও কিন্তু যায় অনেক বিড়াল। ইভেন বিড়াল গিয়ে দেখা যায় যে এমন জিনিস খাচ্ছে, পচা জিনিস, এটা সে গিয়ে ঘর থেকে ইঁদুর ধরে আনে, চিকা ধরে আনে, সে মাছ নিয়ে ফেলে। তার মধ্যে কিউরিওসিটি অনেক বেশি। বিড়াল এমন একটা প্রাণী যার মধ্যে প্রচুর পরিমাণ কিউরিওসিটি, যে কি আছে সব দেখতে হবে তার মধ্যে। ঠিক আছে, উত্তরে কি হবে? কিউরিওসিটি কিল দ্য ক্যাট। ওকে, তার মানে অধিক তদন্তই ক্ষতির কারণ, বিড়ালকে মেরে ফেলতে পারে। চলো আমরা তারপরের প্রশ্ন যাই, এটা চবিতে আসছে প্রশ্নটা। আসো তারপরে আমরা, এইটা একটা বিখ্যাত উক্তি, হ্যাঁ, গোল্ড স্টোনের একটা উক্তি, গোল্ড স্টোন। ওকে, বিখ্যাত সম্ভবত ব্রিটিশ রাইটার অথবা ব্রিটিশ আইনজীবী ছিলেন তিনি, আমি ভুল হতে পারি, বাট এটা ব্যক্তির নাম। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ড্যাশ। জাস্টিস ডিলেইড, এটা যারা আর্টসে পড়েছো তোমরা নিশ্চিতভাবে এটা পড়েছো, কোথাও না কোথাও তোমরা একটুটা পড়েছো যে বিলম্বের বিচার মানেই প্রহসন, বিলম্বিত বিচার মানেই প্রহসন, বিলম্বিত বিচার প্রহসনেরই আরেক নাম। বিলম্বিত বিচার মানে কি বলতো ভাইয়া? প্রহসন। প্রহসন মানে হচ্ছে ধরো আসলে বিচার না, অর্থাৎ বিচার এক ধরনের খেলা, তাই না? তার মানে বিচার হতে হবে ইনস্ট্যান্ট। একজন আরেকজনকে ক্ষতির কারণ করেছে, তাকে ইনস্ট্যান্ট বিচার করতে হবে। তাকে আমি শুনানি দিব, বসাবো, এজলাস করব, এটা করব, সেটা করব, বছরের পর বছর। যে আমরা দেখেছি না যে আবরারকে হত্যা করেছিল, আবরার যখন হত্যা হয়, আমি তখন ভার্সিটি হয়তো সেকেন্ড ইয়ারে পড়ি, তো আবরারকে যখন হত্যা করা হলো, আমরা ঢাকা ভার্সিটি থেকে তখন অনেক মানে মিছিল নিয়েও গিয়েছিলাম একটা সময়, বা আমরা ওই প্রোটেস্ট করেছি ইন্টারনেটে। তো আবরার হত্যা করলো, সব কিছু সিসিটিভি ফুটেজ সব কিছু আছে। আদৌ থেকে আবরার হত্যাকারীদের কি ফাঁসি হয়েছে? তার কি যাবজ্জীবন কারাদণ্ড আছে? নাই, কিন্তু তার কিন্তু এই যে বিচার খেলায় কিন্তু গত এই 19 সাল থেকে শুরু করে এই পর্যন্ত তারা রয়ে গেছে। সো এইটাকে বলা হয় যে বিচারের নামে প্রহসন। তাহলে বিচার বিলম্ব মানে হচ্ছে বিচারটা আসলে হয় না। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ডিনাইড। এটা খুবই বিখ্যাত একটা উক্তি। তাহলে ভাইয়ের সাথে একবার তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ যদি ন্যায় বিচার দেরি করা হয়, সেই ন্যায় বিচারটা প্রহসনে রূপান্তরিত হয়, এটা কখনোই আর পরিপূর্ণ বিচার হয় না। তাহলে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এটা একটা ব্রিটিশ এমপি বলেছিল একটা সময়, গোল্ডস্টোন তার নাম, গোল্ডস্টোন বা গ্ল্যাডস্টোন সম্ভবত, আমি মনে নাম ভুল করছি, গ্ল্যাডস্টোন হবে, হ্যাঁ গ্ল্যাডস্টোন, দুঃখিত আমি নামটা কেটে দিলাম, আমার বানানে ভুল হতে পারে, গ্ল্যাডস্টোন, হ্যাঁ বানানে ভুল হলে আই এম সরি, বাট নামটা এরকম একটা স্টোন আছে শেষে। আসলে লোকটি দুর্ঘটনায় মারা যায়, খুবই ইম্পর্টেন্ট। মারা যাওয়া এইটা নার্সিংয়ের জন্য কত যে বেশি ইম্পর্টেন্ট। নার্সিংয়ে মারা যাওয়া নিয়ে না প্রতি বছর একটা প্রিপোজিশন আসে, খেয়াল করো। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব ডাইডের সাথে কোন কোন প্রিপোজিশন বসে কোন অর্থ বোঝায়। খেয়াল করো, ডাই অফ, সবাই একটু লিখে ফেলো, ডাই অফ রোগে মারা যাওয়া, রোগে, ওকে
রোগে মারা যাওয়া, মারা যাওয়া, ডাই অফ। ডাই বাই হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া, ঠিক আছে, দুর্ঘটনায় মারা যাওয়া, মারা যাওয়া, ঠিক আছে, দুর্ঘটনায় মারা যাওয়া। তারপর আসো ভাইয়া আরও আছে, যেমন ডাই ফর, ডাই ফর অর্থ হচ্ছে মাতৃভূমি বা মাতৃভাষার জন্য মারা যাওয়া, মাতৃভূমি অথবা মাতৃভাষার জন্য মারা যাওয়া, মাতৃভাষার জন্য মারা যাওয়া, ঠিক আছে। তাহলে আরেকটা বাকি হলো কি, ডাই ফ্রম। ডাই ফ্রম মানে হচ্ছে অতিরিক্ত কিছুতে মারা যাওয়া। ডাই ফ্রম হতে পারে জন্য অতিরিক্ত চাপ, অতিরিক্ত খাবার, অতিরিক্ত কাজ, মানে অধিক চাপে মারা যাওয়া। হ্যাঁ, অতিরিক্ত চাপে মারা যাওয়া, অতিরিক্ত চাপ। মারা যাওয়া। তাহলে বলতো ভাইরা এখানে বলেছে যে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, দুর্ঘটনা। তাহলে দুর্ঘটনা কি হবে, ডাই বাই। দুর্ঘটনা কি হবে, ডাই বাই। দুর্ঘটনায় মারা যায় কে বলতো ভাইয়া, ডাই বাই। দুর্ঘটনা মারা যাচ্ছে ডাই বাই। তাহলে কি পাচ্ছি, দ্য ম্যান ডাইড ফ্রম, না ডাইড ফ্রম হয় না, ডাইড এটও হয় না, ডাইড অফ হচ্ছে রোগের ক্ষেত্রে হয়, ডাইড বাই। তাহলে কি হবে, যদি কেউ অসুস্থতায় মারা যায়, ধরো কোনো রোগ, ক্যান্সার, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, দ্য ম্যান ডাইড অফ স্ট্রোক, দ্য ম্যান ডাইড অফ ব্রঙ্কাইটিস, দ্য ম্যান ডাইড অফ টাইফয়েড। যদি কোনো দুর্ঘটনা আছে, ডাইড বাই অ্যাক্সিডেন্ট, ডাই বাই রোড অ্যাক্সিডেন্ট, ডাই বাই যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে এইভাবে একটু মনে রাখবা। আচ্ছা, ডাই ফ্রম কখন বসে, দ্য ম্যান ডাইড ফ্রম ওভার প্রেশার, দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং, দ্য ম্যান ডাইড ফ্রম ওভার টেনশন। অতিরিক্ত চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত খাবার, এগুলোর কারণে যখন মানুষ মারা যায়, চাপে, অধিক চাপে, তখন হচ্ছে ডাই ফ্রম। আবার দেশের জন্য মারা যাওয়া, মাতৃভাষার জন্য মারা যাওয়া, ডাই ফর। যেমন রফিক বরকত সালাম ডাইড ফর মাদার টাং, তারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল বা মারা গিয়েছিল। বুঝে যাবে? ওকে, তোমরা এটার পিডিএফটা পাবা কোথায়? তোমরা অনেকে বলছে পিডিএফ চাই ভাইয়া। তোমরা এই যে ক্লাসটা পিডিএফটা পেয়ে যাবা, এই ক্লাসটা শেষ হওয়ার পরপর বন্দিবাসলায় যে আমরা ক্লাসটা যেখানে হয়েছে সেইটার ক্যাপশনের মধ্যে আমরা এই পিডিএফটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? ওই পিডিএফটা তোমরা সেখানে পেয়ে যাবা। ওকে, এখানে একদম লিখা টিখা সব পিডিএফ, পুরোটা পিডিএফ তোমরা ওইখানে পাবা। তবে বারবার বলবো, পিডিএফ পাবা বলে যে ক্লাসে মনোযোগী থাকবে না, এইটা কিন্তু করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সবাই ক্লাসটা মনোযোগী করো শেষ পর্যন্ত। আমরা হচ্ছে কি বলা যায়, আমরা শেষে পিডিএফটা পাবো। ওকে, আসো। ওকে, আসো আমরা, এটা একটা প্যাসিভ ভয়েসের প্রশ্ন এসেছে, ইম্পারেটিভ প্লাস প্যাসিভ। কাজটি শেষ করা হোক। হ্যাঁ, যখন ধরো কাজটি শেষ করা হোক, এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ কিভাবে বুঝবা? কে কাজটা শেষ করবে এইটা কিন্তু বাক্যে বলা হয়নি। ধরো বাক্যটাকে দুইভাবে লেখা যায়। ধরো বললাম যে আমরা কাজটি শেষ করি। হ্যাঁ, চলো আমরা কাজটি শেষ করি, চলো আমরা কাজটি শেষ করি, আমরা কাজটি শেষ করি, চলো আমরা কাজটি শেষ করি। তাহলে এই বাক্যটা একরকম হবে। আবার যদি প্যাসিভে বলা হয় কাজটি শেষ করা হোক, তাহলে কিন্তু প্যাটার্নটা ডিফারেন্ট হবে। তাহলে বলা হলো কি, ধরো আমরা একে এটা দুই আমরা প্যাসিভ লিখলাম যে কাজটি শেষ করা হোক, কাজটি শেষ করা হোক, কাজটি শেষ করা হোক, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, এই দুইটার মধ্যে কিন্তু গঠনগত একটা পার্থক্য আছে। যখন অ্যাক্টিভে হবে তখন লেটের পরে সাবজেক্ট, যেমন লেট আস মানে অবজেক্টিভ ফর্ম, লেট আস। তাহলে শেষ করা অর্থে কি দিয়েছে এখানে, ডু, তাই না? লেট আস ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু প্যাসিভে করি। তাহলে লেট আস ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই আস, লেট দ্য ওয়ার্ক। তাহলে তুমি এটাকে প্যাসিভ করে জাস্ট হয়ে গেল। তাহলে লেটের পর অবজেক্ট কোনটা, দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। তারপর অবশ্যই প্যাসিভে কিন্তু অ্যামিজার নাই, ইম্পারেটিভে বি লাগবে, বি ডান। তাহলে বাই আস দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে কোনটা পাচ্ছি আমরা বলো? তাহলে কাজটি শেষ করা হোক, লেট দ্য ওয়ার্ক। দেখো এখানে প্যাসিভ করেছে ঠিক, কিন্তু বিটা কিন্তু মিসিং, এখানে বি মিসিং আছে, সো বি যেহেতু মিসিং উত্তর হবে না।
লেট দ্য ওয়ার্ক বি ডান, এটা ঠিকঠাক আছে। লেট দ্য ওয়ার্ক টু বি, না টু বি হবে না, শুধু বি হবে, টু কিন্তু এক্সট্রা করে আমরা আনবো না, ঠিক আছে? আমরা এই উত্তরটা ভুল। লেট দ্য ওয়ার্ক শুধু বি ডুইং দিয়েছে, বি এর পরে V3 বসবে, বি এর পরে কি বসবে? V3। তাহলে এইটা হবে আমাদের উত্তর, লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। বুঝা গেল? তাহলে এটা কিন্তু প্যাসিভে আমাদের খুব কমন একটা কোয়েশ্চেন, লেট দ্য ওয়ার্ক বি ডান। ওকে, আসো ভাইয়ারা তারপরের কোয়েশ্চেনটা আমরা একটু আগে। হ্যাঁ, ও এটা খুবই পরিচিত, এটা তোমরা সবাই জানো। আ স্টিচ ইন ড্যাশ সেভস 9, কি সময়ের 1 ফোঁড়া অসময়ের 10 ফোঁড়া। হ্যাঁ, এটার বাংলা প্রবাদটা কি? সময়ের 1 ফোঁড়া অসময়ের 10 ফোঁড়া। তার মানে সময় মতো যদি কাজ করে ফেলো, মানে সময় যদি কাজ না করো, তাহলে 1 ইউনিট কাজ করতে যে সময় লাগবে, অসময়ে আনটাইমলি কাজ করলে এটার 10 গুণ খেসারত বেশি দেওয়া লাগবে। বুঝে গেল? যেমন ধরো তোমরা এখন ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তোমরা এখন যদি পড়াশোনা না করো তাহলে কি হবে? তুমি গিয়ে এরপরে অনেক কষ্ট করতে হবে, সেকেন্ড টাইমে গিয়ে তোমার মার্ক কাটা যাবে, তোমার অনেক বঞ্চনা স্বীকার করতে হবে, তোমাকে অনেকে এপাশ থেকে ওপাশ থেকে অনেক কথা বলবে, তখন তোমার জন্য ব্যাপারটা কঠিন হয়ে যায়। সো এটাই বলেছে, আ স্টিচ ইন টাইম, ইন টাইম, টাইমস না কিন্তু, টাইমস বা টাইমিং না, আই স্টিচ ইন টাইম। তোমরা এইটার মধ্যে খেয়াল রাখো, এটা কিন্তু কাটা, টাইমস হবে, উত্তর কি হবে? আই স্টিচ ইন টাইম সেভস 9, আই স্টিচ ইন টাইম সেভস 9। তাহলে সময়ের 1 ফোঁড়া অসময়ের 10 ফোঁড়া। এটা কিন্তু দেখো জাহাঙ্গীরনগরের সি ইউনিট আসা প্রশ্ন, ঠিক আছে? তারপর আসো, লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো, এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ আছে। হ্যাঁ, হাসতে হাসতে, তার মানে লাফিং, কাঁদতে কাঁদতে ক্রাইং, নাচতে নাচতে ডান্সিং, কথা বলতে বলতে টকিং। তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে খেয়াল করো, লোকটি আমার কাছে আসলো, এইটুকু করো, তাহলে কোন টেন্সে রাখছে? পাস্ট ইনফিনিটিভ টাউন। হ্যাঁ, তাহলে দ্য ম্যান কেম টু মি, তাহলে আমার কাছে এসেছে, তাহলে কেম টু মি, আমার কাছে এসেছিল। তাহলে এইটুকু অংশ কি প্রেজেন্ট পার্টিসিপল? কিভাবে হবে? হাসতে হাসতে লাফিং, কাঁদতে কাঁদতে ক্রাইং, নাচতে নাচতে ডান্সিং, কথা বলতে বলতে টকিং। তাহলে কি হবে? এখানে শুধু লাফিং, আর অন্য কোনো প্রিপোজিশন আসবে না, লাফিং। তাহলে কি পাচ্ছি? দ্য ম্যান কেম টু মি লাফিং। যদি প্রশ্নে এইটা না পাও, এক্স্যাক্টলি উত্তরটা না পাইলে এটার একটা সাবস্টিটিউট হইতে পারে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য ম্যান হ্যাজ কাম টু মি, হ্যাজ, ওকে, প্রেজেন্ট পারফেক্ট রাখতে পারে, প্রশ্ন কিন্তু হ্যাজও আসতে পারে, হ্যাজ কাম টু মি, কিন্তু বাকি সব সেম, লাফিং। খেয়াল রাখবা সবসময় যে যদি তোমার পাস্ট ইনডিফিনিটের সবকিছু পুরোপুরি না মিলে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের দিকে চিন্তা করবা যে প্রেজেন্ট পারফেক্টে ওই প্রশ্নটার উত্তরটা আছে কি না। যদি দেখো তুমি চিন্তা করতেছো ভাইয়া লাফিং দিয়ে তো আমার পাস্টে আছে, কিন্তু পাস্টে বাকি সব মিলতেছে না, ধরো কেম মি, তাহলে টু না থাকলেও বাকিটা হয় না, আমার কাছে এসেছে, কেম টু মি লাগবে, কিন্তু টু না দিলে তো আমরা এখানে অ্যান্সার চিন্তা করতে হবে আরেকটা। দ্য ম্যান হ্যাজ কাম টু মি বাই লাভ, দেখো এখানে পারফেক্ট করেছে বাট বাই লাভ দিয়েছে, বাই লাভ কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না, এখানে লাভ একটা নাউন হয়ে গেছে। দ্য ম্যান কেম টু মি বাই লাভ না, দ্য ম্যান কেম টু মি লাফিং, সি নাম্বার হতে পারে, দ্য ম্যান কেম টু মি ইন লাফিং না, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। তাহলে দ্য ম্যান কেম টু মি লাফিং, লোকটা হাসতে হাসতে আমার কাছে আসলো। বুঝে গেল? দ্য ম্যান কেম টু মি লাফিং। ওকে, আসলে এখানে একটা প্রশ্ন আছে, এবছর দেশে নজিরবিহীন বন্যা, এবছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে। একটা শব্দ এখানে তোমাদেরকে জানতে চাইছে, নজিরবিহীন। নজিরবিহীন মানে কি? যা পূর্বে দেখা যায়নি, যা পূর্বে কখনোই দেখা যায়নি, কখনো দেখা যায়নি। তার মানে দেখো তো ভাইরা, একটা শব্দকে, শুধু একটা শব্দ জানার জন্য তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিছে। নজিরবিহীন মানে হচ্ছে যা পূর্বে কোথাও দেখা যায় নাই, যা পূর্বে কখনো ঘটে নাই, যা পূর্বে কেউ এক্সপেরিয়েন্স করে নাই, এটাকে বলা হচ্ছে নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড। ওকে, আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে
নজিরবিহীন, যা চোখে পড়েনি, যা কখনো কারোর সামনে আসেনি, যা কখনো ঘটেনি, এইটাকে বলা হয় আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড, বুঝে গেল? তাহলে আমরা উত্তর কোনটা নিব বলতো? দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড আ ডিলিউজ, না একটা নজিরবিহীন বন্যা যা কেউ দেখেনি, আনপ্রেসিডেন্টেড ফ্লাড। আনপ্রেসিডেন্টেড ফ্লাড হবে উত্তর, ঠিক আছে? তাহলে কোনটা হবে বলো ভাইয়া? গ্রেট ফ্লাড, না মহান বন্যা তো মহান না, বন্যা তো মানুষের আসলে ক্ষতি করে, তাই না? ক্ষতি অবশ্যই ভালো করে, পলি জমিয়ে দিয়ে যায়, ফসলের জন্য ভালো, বাট মানুষ কষ্ট পায়। তো এখানে গ্রেট বলা তো কিছু নাই, আনপ্রেসিডেন্টেড ফ্লাড। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে সি নাম্বার। This year the country has witnessed an unprecedented flood. কি বলেছে দেখো? This year the country has witnessed an unprecedented flood. এই বছর পুরো দেশ একটা নজিরবিহীন বন্যা দেখেছে, বা দেশের মধ্যে নজিরবিহীন বন্যা হয়েছে। ঠিক আছে ভাইরা? ওকে, আসো আমরা তার পরের প্রশ্নটা একটু চলে যাই। হ্যাঁ, ওকে, খুব মজার একটা প্রশ্ন। এটা আসছে ডিগ্রি থেকে। দেখো, ডিগ্রি বা ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ, তোমরা পড়ছো এই টপিকটা, কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন। ঠিক আছে, ওই যে পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সেখান থেকে আসছে। পেয়ালাটি গরম যেন আগুন, এই কথাটাকে একটু ভাঙার চেষ্টা করো। পেয়ালা মানে কি? কাপ। তাহলে কাপটা গরম যেন আগুন, কাপটা এতটাই গরম যেন আগুন, তাই না? ব্যাপারটা এরকম না? কাপটা এতটাই গরম যেন আগুন, তাহলে অথবা আমরা পাই কি? পেয়ালাটি এতই গরম যে গরম যেন আগুন, যেন আগুন। তাহলে ভাইয়া আমরা এটাকে এভাবে লিখতে পারি না? পেয়ালাটি আগুনের মতো গরম। পেয়ালাটি, এটার দ্বিতীয় ভার্সন কি পাই আমরা? পেয়ালাটি আগুনের মতো গরম। পেয়ালাটি আগুনের মতো গরম, তাই না ভাইয়া? তাহলে এইটাকে আমরা একটু পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি ইংলিশে। তাহলে এটা ইংলিশ করে কি হয়? দ্য কাপ ইজ, তাহলে মতো, কোনো কিছুর মতো কি হয়? অ্যাজ হট অ্যাজ ফায়ার। তাহলে দ্য কাপ ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। তুমি এভাবে একটু চিন্তা করে পড়বা। হ্যাঁ, তোমরা অনেকেই করো, শুধুই মুখস্থ করো, একটা শব্দকে চিন্তা করবা একটু বিশ্লেষণ করার জন্য। ফ্রেজ, ইডিয়মস, ট্রান্সলেশন তখনই বেশি মনে থাকবে তোমার, যখন ওইটা নিয়ে তুমি আসলে একটু ব্রেইনে কাজে লাগাবা, ওইটা নিয়ে যখন একটু শব্দটা সার্চ করবা, এটা নিয়ে যখন একটু পিকচারের দিকে দেখবা, তখন দেখবা যে এই জিনিসটা তোমার মধ্যে দীর্ঘদিন মনে থাকবে। হ্যাঁ, ইভেন তুমি ভুলে গেলেও পরীক্ষার হলে অ্যাটলিস্ট কোনটা উত্তর হয় তুমি বুঝে দিয়ে আসতে পারবা, মানে তোমার সাবকনশিয়াস মাইন্ডে উত্তরটা চিন্তা করতে পারবে। বুঝে গেল? সত্য কোনটা হবে? দ্য কাপ ইজ হট অ্যাজ, না অ্যাজ এক পাশে হয় না, সো হট, সো বসে নেগেটিভ ওয়ার্ডে, সো বসে কোথায়? নেগেটিভ সেন্টেন্সে, লিখে রাখো। সো বসে নেগেটিভ সেন্টেন্সে, সো অ্যাজ নেগেটিভ সেন্টেন্সে বসে, সো অ্যাজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসতেই পারে না। সো এটা বাক্যটাই ভুল। দ্য কাপ ইজ হট লাইক ফায়ার, দ্য কাপ ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। তাহলে কাপটা আগুনের মতো গরম। বুঝা গেল? আসলে আমরা তার পরের প্রশ্নটাই চলে যাই। হ্যাঁ, আমরা ঢাকা ভার্সিটি একটা প্রশ্ন পেয়েছি অনেকক্ষণ পরে। ঢাকা ভার্সিটি সি ইউনিট, তোমরা যারা কমার্সে আছো, তোমরা কি কমার্সে আছো এখানে? একটু বাইকে জানাইও তো, তোমরা কি কমার্সে কেউ পড়াশোনা করো কিনা? তোমরা কমার্সে কারা কারা আছো একটু জানাও দেখি, কারা কারা কমার্সে পড়াশোনা করতেছো আমাদের এখান থেকে। আমাদের এসিপি থেকে কিন্তু অনেকে কমার্সে পড়াশোনা করতে না, এসিপি থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট এখানে আমাদের ক্লাসে আজকে আছে। হ্যাঁ, আমি এখন পর্যন্ত কিছুই মুখস্থ করিনি। কি বলো মুইজ? কেন জুবায়ের খান মুইজ, তোমার এক্সাম কিন্তু কাছে, বি ইউনিট হলে কিন্তু তোমার জন্য আর মাত্র 48 দিন টাইম আছে। টাইম ওয়েস্ট করলে কিন্তু পরে আটকাইতে হবে। হ্যাঁ, ওকে, আসলে আমরা পরের কোয়েশ্চেন দেখি। বলেছে দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিনস, আমরা বলি অনেক সময় যে ওই নেতাটা একদম ডাউন টু আর্থ, তাই না? ওই যে থালাপাতি বিজয় ডাউন টু আর্থ, তারপর হচ্ছে রজনীকান্ত ডাউন টু আর্থ, সে একদম গণমানুষের সাথে মিশে থাকে, অমুক ব্যক্তি ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে হচ্ছে সে একদমই বাস্তবিক একজন মানুষ,
সে একজন খাঁটি একজন মানুষ, সে একজন মানুষের প্রাত্যহিক জীবনে যেমন সে আসলে এমন, সে ফেক কিছু না, সে ধরা যায় আর্টিফিশিয়াল কিছু না। তাহলে এটার মানে কি? এটা মানে হচ্ছে একদম বাস্তবিক, একদম বাস্তবিক, ঠিক আছে, বাস্তবিক অথবা হচ্ছে প্রকৃত অথবা সত্য বা খাঁটি অথবা খাঁটি, এই অর্থটা দিবে, ঠিক আছে। তাহলে এইটা কোনটার সাথে যায় বলতো? ক্লোজ টু নেচার। অনেকের মনে হইতে পারে ক্লোজ টু নেচার, ক্লোজ টু নেচার মানে কি প্রকৃতির কাছাকাছি না। সে যদি ব্যক্তি মানুষের মতো চলাচল করে সে কিন্তু প্রকৃতি না, সে মানুষের কাছাকাছি। তাহলে শুধুই যে প্রকৃতির কাছে যে থাকবে সে ডাউন টু আর্থ, ব্যাপারটা এরকম না। মানুষের কাছে থাকা, মানুষের মতো থাকা, নর্মালি থাকা, এটা হচ্ছে রিয়ালিস্টিক। উত্তর কি হবে? উত্তর হবে রিয়ালিস্টিক। ডিউর ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে? না, 29 তারিখ শুরু হবে। আজকে হচ্ছে 24 তারিখ, 29 তারিখ শুরু হবে। তাহলে উত্তর কোনটা হবে বলো তো ভাইয়া? রিয়ালিস্টিক। তাহলে বাস্তবিক, একদম আসলে মানুষ যেরকম হয় সেই রকমই, তার মধ্যে নতুন মানে ডিফারেন্ট কিছু অথবা একদম সে আকাশে পাতালে থাকবে, ব্যাপারটা এরকম না। তাহলে রিয়ালিস্টিক থাকাকে বলা হয় ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ, একদম বাস্তবের মতো থাকা, সত্যিকার থাকা, গণমানুষের মতো থাকাকে বলা হয় ডাউন টু আর্থ। তাহলে উত্তর কোনটা হবে? রিয়ালিস্টিক। আসো পরের প্রশ্ন দেখি। ও চমৎকার একটা কোয়েশ্চেন। হ্যাঁ, বলেছে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ম্যাগনাস অপাস? খুবই ইম্পর্টেন্ট এটা, নট অনলি ফর ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল, এটা নার্সিং হতে পারে, এটা ইভেন এটা চাকরি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ম্যাগনাস ওপাস জিনিসটাকে আমি এভাবে বলি, ধরো একজন রাইটার তো অনেক লিখে না, অনেক তার সাহিত্যকর্ম থাকে, শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, শ্রেষ্ঠ সাহিত্য, ঠিক আছে, অথবা কোনো ধরো কবির শ্রেষ্ঠ কবিতা, তার শ্রেষ্ঠ কবিতা, ঠিক আছে, বা কোনো গায়কের শ্রেষ্ঠ গান, শ্রেষ্ঠ গান, বা কোনো আর্টিস্টের শ্রেষ্ঠ চিত্র, শ্রেষ্ঠ চিত্রকর্ম। তো খেয়াল করতো ভাইয়া, যে শিল্পী আছে, কবিরা আছে, তাদের বিভিন্ন সাহিত্যকর্ম করে তারা, তাদের ওই সাহিত্যকর্মগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভালো হয়, সব থেকে সুন্দর হয়, সব থেকে অসাধারণ হয়, এটাকে বলা হচ্ছে ম্যাগনাস ওপাস। তাহলে লার্জ বিল্ডিং না, এটা যাবে না। বেস্ট ওয়ার্ক, লাস্ট ওয়ার্ক, লংগেস্ট ওয়ে না, উত্তরটা হচ্ছে বেস্ট ওয়ার্ক। সব থেকে ভালো যে তাই সাহিত্যকর্মটা, ধরো গীতাঞ্জলি ইজ দ্য ম্যাগনাস ওপাস অফ রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হচ্ছে গীতাঞ্জলি, তাই না? বলা যায় না? তাহলে বলতে পারি যে ইলিয়েড অ্যান্ড ওডিসি ওয়ার দ্য ম্যাগনাস ওপাস অফ হোমার। তাহলে হোমার যে রাইটার ছিলেন, গ্রিক একজন বিখ্যাত অন্ধ কবি, তার লেখনী বিখ্যাত দুইটা মহাকাব্য হচ্ছে ইলিয়েড এবং ওডিসি। তাহলে এটাকে বলো কি? ম্যাগনাস ওপাস। আসলে তারপরে আমরা আসি, তারপরে প্রশ্ন টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স, দেখো এটা প্রশ্ন, এইটা আরইউতে দেখো জিএসটিতে আসছে 21-22-এ, আবার 1 বছর গ্যাপ দিয়ে ধরে রিপিট হয়েছে অলরেডি। এটা দেখো জিএসটিতে ইউনিটে 21-22-এ আসছে, এইটা আবার আরইউতে 23-24-এ রিপিট হয়েছে। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের এই ধরনের ইডিয়মগুলো কিন্তু রিপিট হয়, এগুলো রিপিটেটিভ কোয়েশ্চেন। বোঝা গেল? আসো, এটা খুবই কমন একটা জিনিস। হ্যাঁ, বলেছে রিড বিটুইন দ্য লাইন্স। ওকে, বিটুইন দ্য লাইন্স মানে কি? ধরো একটা বই তোমার হাতে, হ্যাঁ, ধরো এখানে কিছু লেখা আছে, ধরো এখন এই লেখাটা আমরা কি সিম্পলি আমরা পড়ে যাই না যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, হিয়ারিং দ্য গুড নিউজ, আই ওয়াজ হ্যাপি, এভাবে করে পড়ে যায় না? কিন্তু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি? দুইটা লাইনের মাঝখানে কি আছে এটা পড়া না, বরং প্রত্যেকটা লাইনের মাঝে হিডেন কোনো মিনিং আছে কিনা, কোনো লুকায়িত অর্থ আছে কিনা, কবি কি ভিন্ন কিছু বোঝাতে চেয়েছেন কিনা, এইটা যেন আমার চোখের আড়াল না হয়। তারপরে হিডেন কোনো মিনিং অথবা কোনো ডিফারেন্ট কোনো মিনিংকে বের করার যে চেষ্টা, এইটাকে বলা হয় টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স, তাহলে আমি কি পেলাম? হিডেন মিনিং খুঁজে বের করা, অথবা এটার ভিতরে ডিফারেন্ট কোনো অর্থ, ডিফারেন্ট কোনো সেন্স দেওয়া আছে কিনা, সেইটাকে বের করাকে বলা হয় কি? টু রিড বিটুইন দ্য লাইন্স। ওকে, তাহলে টু রিড অল দ্য লাইন্স না, টু লুক ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, শব্দের অর্থ খুঁজে বের করা না,
এখানে একটা স্পেস হওয়ার কথা ছিল। টু রিড কুইকলি, দ্রুত পড়া, তাও না। টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, কোনো ধরনের অর্থ লুকিয়ে আছে কিনা সেইটা বোঝার জন্য খুবই স্পষ্টভাবে সতর্কতার সাথে পড়াকে বলা হয় টু রিড বিটুইন দ্য লাইন্স। কি পাবো? টু রিড বিটুইন দ্য লাইন্স মানে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, তার মানে কোনো ধরনের লুকায়িত অর্থ আছে কিনা সেটাকে খুঁজে বের করার জন্য একদম স্পষ্টভাবে সতর্কতার সাথে পড়াশোনা করা। পিভটাল কোয়েশ্চেন বা পাইভটাল কোয়েশ্চেন, বলো এটা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো তো দেখি, পারো কিনা সবাই? পাইভটাল কোয়েশ্চেন, ওকে। একটা এক্সাম্পল দিই, তোমরা দেখি বলার চেষ্টা করো। হ্যাঁ, যে ইন ঢাকা সিটি রিক্সা অথবা অটোরিক্সা অথবা ব্যানিং অটোরিক্সা ব্যান করাটা ইজ দ্য পিভটাল কোয়েশ্চেন অফ কারেন্ট টাইম। বর্তমান সময়ের সব থেকে পিভটাল কোয়েশ্চেন হচ্ছে কি, সব থেকে পিভটাল কোয়েশ্চেন ঢাকা শহরের যে অটোরিক্সাকে ব্যান করাটা সব থেকে পিভটাল কোয়েশ্চেন, পিভটাল বা পাইভটাল। হ্যাঁ, ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, ওকে। তাহলে অনেকে বলতেছো অ্যান ইররেলেভেন্ট ইস্যু, অর্থাৎ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, দ্য মোস্ট ডিফিকাল্ট ইস্যু, প্রাইভেট ইস্যু না। দেখো প্রাইভেটের সাথে কিন্তু প্রাইভেট মিলে, কিন্তু প্রাইভেট উত্তরটা হবে না। আমি বলেছি যে যেটা কাছাকাছি এটা উত্তর হবে না। ইররেলেভেন্ট অর্থাৎ একদমই অপ্রাসঙ্গিক ব্যাপার না। পাইভটাল ইস্যু মানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কঠিন না, কিন্তু কঠিন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয় পিভটাল ইস্যু। সবাই খেয়াল করো, সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অর্থাৎ আমি দেখো না ঢাকা শহরের মধ্যে গাড়ি চালানো যায় না, এই যে টেসলা ঢুকায় দেয়, এই যে টেসলা ঢুকায় দেয়, উল্টাপাল্টা রাস্তায় টেসলা ঢুকে যায়, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, হচ্ছে টেসলাকে এখন বন্ধ করা। সো যাই হোক, আমরা টেসলা বলি, যাই হোক, তাই এটা ডিফিকাল্ট হবে না। উত্তরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু, বাট কঠিন না। সব জিনিস গুরুত্বপূর্ণ মানে যে কঠিন ব্যাপারটা এরকম না, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কঠিন আর একটা ব্যাপার। ওকে, উত্তর কি হবে? উত্তর হচ্ছে, তাহলে আপনার উদাহরণ হয়নি। আচ্ছা, অনেকে বলছে তার মানে কি তোমরা কি বলতেছো যে টেসলাকে উঠাই দেওয়া একটা কঠিন কাজ? হইতে পারে, হয়তো আই মাইট বি রং। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। এটা সেন্স, কেউ যদি মনে করে এটা কঠিন তাহলে কঠিন, কেউ যদি মনে করে এটা গুরুত্বপূর্ণ, ইটস আপ টু ইউ। ওকে, আসলে একটা মজার কোয়েশ্চেন। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য ইডিয়ম জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ব্যান্ড ওয়াগন। ওকে, বলেছে জাম্পিং টু দ্য ব্যান্ড ওয়াগন। ব্যান্ড ওয়াগন এক ধরনের ধরো তোমার ভেহিকল, হ্যাঁ, এক ধরনের ধরো এখন ব্যান্ড ওয়াগনে জাম্প দেওয়া ব্যাপারটা কি? ব্যান্ড ওয়াগন ধরো এরকম যে ধরো আমরা দেখি না মাঝে মাঝে এরকম হয় যে এক ধরনের ট্রেন্ড চলতেছে, সবাই ঝাঁপায় ওই ট্রেন্ডে যাওয়া, এক ধরনের কার্যক্রম চলতেছে, সবাই ওই কাজে যাওয়া, এক ধরনের গান চলতেছে, সবাই ওই গানে যাওয়া। ওই যে কয়েকদিন চলছে না সাইয়ারা গান, সবার মুখে মুখে একই ট্রেন্ড। আবার কয়েকদিন চলছে না ধরো হচ্ছে তোমার কি বলা যায়, হ্যাঁ, কিছু ট্রেন্ড আছে কিন্তু ছেলেরা মানতে মাঝে মাঝে। একটা সময় আসছিল বাংলাদেশে 2012-13 সালে, ছেলেরা চুল এমন করতো, বুঝছো, এই যে এমন করতো, এই যে চুল এমন করে সোজা করতো, স্পাইক করতো, বুঝছো, এইটা হচ্ছে জাম্প ইন টু দ্য ব্যান্ড ওয়াগন। আমারও অনেক ইচ্ছা ছিল, আমিও 2-1 বার করেছি, বাট আমাকে ভালো লাগে না, আমি আর করি নাই। তো এটা কি, এটা হচ্ছে একটা পপুলার অ্যাক্টিভিটিতে, পপুলার কাজের মধ্যে সবাই মিলে ঝাঁপায় পড়া, ভালো হোক খারাপ হোক, বাট সবাই ঝাঁপায় পড়তেছে। তাহলে অমুকে এটা করতেছে, আমরা সবাই মিলে ওইটা করি। আমার মাঝে একটা দেখছিল তোমরা যে থটস অফ বিল্লাল ভাই নামে একজন মানুষ, উনি সুন্দর কবিতা বানাইতো, এরপর দেখা যায় ফেসবুকে টিকটকে সব জায়গায় সবাই কবি হয়ে গেছে। চ্যাট জিপিটি জেমিনিকে দিয়ে কবিতা বানিয়ে সবাই এই কি যেন সফল হবে কি যেন বলতো। সো এই যে একটা ট্রেন্ডে গা ভাসানো, হ্যাঁ, সেটা হোক ভালো, সেটা হোক খারাপ, মানুষ ভালো বলুক বা খারাপ বলুক, এটা ট্রেন্ডে গা ভাসিয়ে দেওয়া, এটাকে বলা হয় টু জাম্প ইনটু দ্য ব্যান্ড ওয়াগন। কি বলা হয়? টু জাম্প
into the bandwagon. ওকে, চাচা হেনা কোথায়, হ্যাঁ এটা ভালো বলছে যে একদিন কয়দিন চলছে না চাচা হেনা কোথায়, ওইটাও কিন্তু এরকমই যে জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। তাহলে কোনটা হবে? ক্রিটিসাইজিং পপুলার ট্রেন্ড না, ক্রিটিসাইজ করা, নিজেকেই বরং জড়িয়ে ফেলা। তাহলে কোনটা পাচ্ছি? জয়েনিং আ পপুলার অ্যাক্টিভিটি অর ট্রেন্ড, হ্যাঁ এটা ভালো উত্তর। অ্যাভয়েডিং পাবলিক অ্যাটেনশন, না এটা হবে না। রিফিউজিং টু ফলো দ্য ক্রাউড, না উত্তর হচ্ছে জয়েনিং দ্য পপুলার অ্যাক্টিভিটি অর ট্রেন্ড, কোনো একটা জনপ্রিয় ট্রেন্ডের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা, নিজেকে গা ভাসানোকে বলা হয় জাম্প ইনটু দ্য ব্যান্ড ওয়াগন। ওকে, তারপর আসো when pigs fly, when pigs fly এটা একটা ইডিয়ম। পিগ, পিগ মানে আমরা জানি পিগ কি, শূকর জাতীয় প্রাণী, তাই না, শূকর জাতীয় প্রাণী। তো বলছে when pigs fly, pigs fly মানে শূকর উড়ে, এই ব্যাপারটাতে কি বোঝায়? চিন্তা করো একটু, শূকর কি উঠতে পারে? উঠতে পারে চিল, উঠতে পারে পাখি, উঠতে পারে কাক, তাই না? এখন আমি যদি বলি when pigs fly মানে হচ্ছে এটা অসম্ভব জিনিস, যেটা ঘটতে পারে না, যেটা মানে অসম্ভব, যেটা ঘটতে পারে না, এটা হচ্ছে কি বলা যায়? when pigs fly। তাহলে সামথিং ইজ অ্যাবাউট টু টেক প্লেস, কোনো কিছু ঘটতে যাচ্ছে এরকম না। তাহলে পিগ ফ্লাই বুঝতে হবে, পিগ কিন্তু উঠতে পারে না, এটা অবাস্তব জিনিস, অসম্ভব জিনিস, যেটা ঘটবে না, এটাকে বলা হয় when pigs fly। তাহলে ফিউচার সিমস ব্রাইট, কারো ভবিষ্যৎ উজ্জ্বল না। সামথিং উইল নেভার হ্যাপেন, যে জিনিসটা কখনোই ঘটবে না। শূকর কি আকাশে উড়বে? এটা কি সম্ভব না। তাহলে উত্তর কোন হবে? উত্তর হবে সি নাম্বার, সামথিং উইল নেভার হ্যাপেন। তাহলে পিগ আকাশে উড়ার মানে হচ্ছে এটা মিথ্যা কথা, এটা ভুল কথা, এটা কখনো ঘটতে পারে না। আসো তারপরে বলছে বার্ন দ্য মিডনাইট ওয়েল, হ্যাঁ বার্ন দ্য মিডনাইট ওয়েল। আচ্ছা তোমরা দেখো ইউরোপের ক্ষেত্রে কিছু তোমরা দেখবে কিছু বাতি আছে ঘরের মধ্যে, তারা হচ্ছে ওই বাতির মধ্যে আমরা আমাদের ছোটবেলার কথা মনে আছে না? ধরো আমরা কি করতাম, কেরোসিন দিয়ে, তোমরা কি পড়াশোনা করেছো? কেরোসিনের হারিকেন দিয়ে অথবা হচ্ছে কুপি দিয়ে, মনে আছে তোমাদের? তোমাদের না থাকার কথা, তোমাদের ওই টাইমটা তোমরা পাও নাই লাইফে। দেখো ভাইয়া, আমরা যখন কেরোসিন দিয়ে বা হারিকেন দিয়ে, মানুষ কি করতো জানো? হারিকেন কিন্তু খুব বেশি ইউজ করতো না, কারণ অনেক কেরোসিন লাগতো প্রতিদিন, ধরো হচ্ছে 10 টাকার কেরোসিন বা 20 টাকার কেরোসিন লাগতো। তো মানুষ মোটামুটি ধরো সূর্যের আলো থাকতে থাকতে মানুষ কাজকর্ম করে ফেলতো, মাগরিবের নামাজ শেষ করে বাসায় আসতো, কারেন্ট যতক্ষণ আছে এর মধ্যে খাবার খেয়ে ফেলতো, ইলেকট্রিসিটি, খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিত। কিন্তু ওই সময়ও কিছু কিছু স্টুডেন্ট পড়াশোনা করতো, কিছু কিছু মানুষ কাজ করতো, তার তো কাজ ছিল রাতের বেলাতে না, ধরো রাতের 10টা 11টা 12টা পর্যন্ত। তার মানে তার যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেটাই শুধু সে রাত জেগে করতো। তার মানে কি এখানে বোঝাচ্ছে যে রাত জেগে গুরুত্বপূর্ণ কাজ করা, কারণ ওই সময় কিন্তু আমাদের মতো এরকম বিদ্যুৎ অ্যাভেলেবল ছিল। ধরো 2010-এর ঘটনা, ধরো 2008-9 সালের ঘটনা, ধরো আমি 8 সালে 4-এ পড়ি বা 3-তে পড়ি কিছু একটা। তো তখন তো এইভাবে ইন্টারনেট ছিল না, বিদ্যুৎ ছিল না, তাই না? তো তখন মানুষ বিদ্যুৎ তো কম, বিদ্যুৎ অনেক লোডশেডিং ছিল। তাহলে মানুষ যদি এই তেল খরচ করে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তো অন্য কাজ করবে না। তার বলা হচ্ছে যে বার্ন দ্য মিডনাইট ওয়েল, মধ্যরাতের বেলাও আগুন জ্বালিয়ে রাখা, তা দিয়ে কি বোঝায়? টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, রাত জেগে কাজ করা। টু সেট সামথিং অন ফায়ার এট মিডনাইট, রাতের বেলা আগুন জ্বালিয়ে দেওয়া। টু ওয়েস্ট টাইম ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় সময় অপচয় করা। টু স্লিপ আর্লি, আগে আগে ঘুমানো, আগে ঘুমাইলে অবশ্যই তুমি মধ্যরাতে আগুন জ্বালাইবা না। কোনটা হবে? টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, তাহলে রাত জেগে কাজ করা, মধ্যরাত পর্যন্ত কাজ করা, দীর্ঘ রাত পর্যন্ত কাজ করা, কি হবে? বার্ন দ্য মিডনাইট ওয়েল, বার্ন দ্য মিডনাইট ওয়েল। বুঝে গেল? আসো তারপরে কোশ্চেন দেখি সবাই একটু। ওকে, হিট দ্য নেইল অন দ্য হেড। দেখো নেইল মানে কি? দেখো নেইল মানে হচ্ছে তার কাটা, তাই না? তার কাটা, তার কাটা, বা আমরা বলি এটাকে প্যারেক বলি, প্যারেক। আচ্ছা, হিট দ্য নেইল, হ্যাঁ হিট দ্য নেইল, নেইল হচ্ছে একটা তোমার ম্যাটেরিয়াল নাউন, বুঝছো? নেইল মানে হচ্ছে তার কাটা। তাহলে বলছে হিট দ্য নেইল অন দ্য হেড, মাথার মধ্যে প্যারেক মারা, এটা কি বোঝায়? আচ্ছা দেখো, ধরো এটা সিচুয়েশন এরকম, ধরো একজন মানুষ যখন একটা প্রবলেম নিয়ে চিন্তা করতেছে, এটা সলিউশন পাইতেছে না, এটার কোনো ধরনের ব্যাখ্যা পাইতেছে না, বিভিন্ন ঘাটাঘাটি করতেছে, হঠাৎ করে তার মাথার মধ্যে একটা চমৎকার সলিউশন পাইল, হঠাৎ করে একটা চমৎকার ব্যাখ্যা পেল।
এই যে হঠাৎ করে একটা কঠিন জিনিসের বা অপরিচিত জিনিসের ব্যাখ্যা পাওয়া বা সমাধান পেয়ে যাওয়ার যে জিনিসটা, এইটাকে বলা হয় হিট দ্য নেইল অন দ্য হেড। আচ্ছা, তাহলে কি মিলে? টু মিস দ্য টার্গেট, না, টার্গেটের ব্যাপারে এখানে আসবেই না। টু ফাইন্ড দ্য পারফেক্ট সলিউশন অর এক্সপ্লেনেশন, সবচেয়ে ভালো উত্তর অথবা ব্যাখ্যাটা খুঁজে পাওয়া, হঠাৎ করে পাওয়া। হঠাৎ করে পাওয়া, সে অনেকক্ষণ খুঁজতেছে, অনেকক্ষণ ভাবতেছে, হচ্ছে না, হঠাৎ করে অ্যান্সারটা পেয়ে গেছে, এটাকে বলা হয় হিট দ্য নেল অন দ্য হেড। তাহলে টু ইন্টেনশনালি কজ হার্ম, কারো ক্ষতি করা, কারো মাথায় তার কাটা মেরে দাও, না, এটার সাথে যাচ্ছে না। টু অ্যাভয়েড মেকিং মিস্টেক্স, না, তাহলে উত্তর কোনটা হবে? টু ফাইন্ড দ্য পারফেক্ট সলিউশন অর এক্সপ্লেনেশন। তাহলে হঠাৎ করে কোনো কিছুর সঠিক উত্তর পাওয়া, কোনো কিছুর পারফেক্ট একটা উদাহরণ পাওয়া, কোনো কিছু একটা ব্যাখ্যা পাওয়া, অনেকক্ষণ যাবত একটা ম্যাথ মিলাইতে পারতেছো না, হঠাৎ করে যখন ম্যাথটা মিলতেছে, তাহলে হিট দ্য নেল অন দ্য হেড। আসো তারপরে কোয়েশ্চেন আসি। হ্যাঁ, টু হ্যাভ আদার ফিশ, আদার ফিশের জায়গায় অপশনটা আরেকটা হইতে পারে বিগার ফিশ। ওকে, বলছি না বিগ ফিশ পড়েছি না আমরা, বিগ ফিশ। বিগ ফিশ মানে হচ্ছে সে সবার মাথা, সে সবার চেয়ে বড়, তাই না, বিগ ফিশ। তাহলে বলেছে যে আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, আই হ্যাভ নো টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইউ, আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। দেখো বাক্যটা এরকম হয় যে আই হ্যাভ নো টাইম, ধরো ওই যে আমরা কেজিএফ ছবি দেখেছিলাম না, তবে যে প্রধানমন্ত্রী যে ছিল মহিলাটা, সে কি বলেছে যে এসব ছোটখাটো কেজিএফ দেখার আমার টাইম নেই। তাহলে সে কিভাবে কথাটা বলছে? আই হ্যাভ নো টাইম টু থিঙ্ক অ্যাবাউট কেজিএফ, টু থিঙ্ক অ্যাবাউট কেজিএফ। আমার কেজিএফ এর মতো ব্যাপার নিয়ে চিন্তা করার সময় নাই। রাদার আই হ্যাভ, আদার হতে পারে অথবা বিগার ফিশ, বিগার ফিশ টু ফ্রাই। তাহলে আমার অন্য আরো ফিশ আছে, তাহলে এইখানে ফিশ বলতে কি মাছ ভাজা বোঝানো হচ্ছে? অবশ্যই এইখানে কোনোভাবে মাছ ভাজার কথা বলা হয় নাই। তার মানে আরো গুরুত্বপূর্ণ ইস্যু আছে, আরো কঠিন ইস্যু আছে, আরো ইম্পর্টেন্ট ইস্যু আছে, এই অর্থে বলা হচ্ছে বিগার ফিশ অথবা আদার ফিশ। বুঝে গেল? আদার ফিশ বা বিগার ফিশ। তাহলে কোনটা হবে? টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, টু ফ্রাই ফিশ, এখানে ফ্রাই ফিশ হবেই না। টু রিমেইন বিজি, ব্যস্ত থাকা, না, উত্তর হবে কোনটা? টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস। তাহলে কেজিএফ এর চেয়েও ইম্পর্টেন্ট থিংস আছে। আমি ছবি দিয়ে বুঝলাম, তার কারণ আমরা অনেকেই মুভি দেখি, ঠিক আছে? ওকে ভাইরা, তারপরে প্রশ্ন আসি আমরা। হ্যাঁ, হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি। আচ্ছা, আজানটা শেষ হোক আমার এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, আপনার বাসা কি মসজিদের অনেক কাছে নাকি স্যার? হ্যাঁ, আমাদের মসজিদের পাশেই আমাদের অফিসটা, বুঝছো?
সো মানে বাসা থেকে তো না, আমি তো অফিস থেকে ক্লাস নেই, আমাদের স্টুডিও, সো একদমই কাছাকাছি, সেজন্য আজানের শব্দগুলো একেবারেই সবসময় শোনা যায়। ওকে, আসো ভাইয়া আমরা একটু প্রবলেম আসে। হ্যাঁ, কি বলছে দেখো, আমরা পরের প্রবলেমটা একটু আলোচনা করি সবাই। আমার ল্যাপটপটা দিকে চার্জ শেষ হয়ে যাচ্ছে, ল্যাপটপ অফ করে দিই একটু। ওকে চলো, তোমাদের কমেন্টগুলো আমি ল্যাপটপে পড়তেছিলাম, সমস্যা নেই, আমার সামনে আরেকটা ডেস্কটপ আছে। ওকে ভাইয়া, চলো আমরা তার পরের প্রশ্নটায় আসি। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি কোনো ভার্সিটিতে চলে আসে আমি কোনো অবাক হব না, আমি অবাক হব না। এটা চবিতে আসছে অলরেডি, এটা 23-24 সেশনের প্রশ্নটা আসছে পরীক্ষায়। হি ফর ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, বাংলাটা এরকম, সে শত্রুকে মোকাবেলা করার জন্য বা শত্রুকে পরাজিত করার জন্য একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছে, একেবারে মানে আটমোস্ট চেষ্টা করা। তাহলে কি বলছে দেখো, সে শত্রুকে পরাজিত করার জন্য, শত্রুকে পরাজিত করতে, সে শত্রুকে পরাজিত করতে করতে তীব্র চেষ্টা করেছিল, তীব্র বা সর্বোচ্চ, তীব্র বা সর্বোচ্চ চেষ্টা করেছিল, চেষ্টা করেছিল। তাহলে তীব্র চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা, খুবই ইন্টেন্সলি চেষ্টা করা, দেখি হবে টুথ অ্যান্ড নেইল, দাঁতে দাঁত খেটে কাজ করা, নখে নখ খেটে কাজ করা, তাই না? দাঁতে আমরা বলি না মাঝে মাঝে যে কেউ কিছু বললে কিছু শুনবি না, দাঁত খিটে পড়াশোনা করবি, মানে তীব্রভাবে পড়াশোনা করা, কারো দিকে কখনো না তাকানো। তাই টুথ অ্যান্ড নেইল, এটা খুবই পরিচিত একটা ফ্রেজ, টুথ অ্যান্ড নেইল অর্থ হচ্ছে তীব্র চেষ্টা করা, ব্যাপক প্রভাব বিস্তার করা, এটা হচ্ছে টুথ অ্যান্ড নেইল। বোঝা গেল? আসো ভাইয়ারা, তারপরে কোশ্চেন দেখি আমরা। তোমার একটা ভালো খবর আছে, এইটা আমরা অনেকেই ভুল করি। আচ্ছা, তোমার একটা ভালো খবর আছে এর মানে কি? আমার কাছে একটা খবর আছে, ব্যাপারটা এরকম। ব্যাপারটা হচ্ছে তোমার জন্য একটা ভালো খবর আছে, মূল কথা এটা, মূল কথা বাক্যটা কিন্তু এরকম। তোমার একটা ভালো খবর আছে মানে কি বোঝায়? মানে বোঝায় হচ্ছে তোমার জন্য, তোমার জন্য একটি ভালো খবর আছে, রাইট? একটি ভালো খবর আছে। তাহলে খেয়াল করো, আমি যদি দেই ইউ হ্যাভ আ গুড নিউজ, মানে তোমার একটা ভালো খবর, তোমার কাছে আছে খবরটা। এখন খবরটা কার কাছে আছে? খবরটা আছে আমার কাছে, বাট কার জন্য? তোমার জন্য। কিন্তু তুমি যদি দাও ইউ হ্যাভ আ গুড নিউজ, তাহলে তোমার কাছে একটা ভালো খবর আছে, তোমার কাছে আছে খবরটা, না? তাহলে সাবজেক্ট ইউ দিয়ে শুরু হবে না বাক্যটা, কারণ তার কাছে নাই, খবরটা আছে আমার কাছে বা অন্য কারো কাছে, খবরটা ওর জন্য, তোমার জন্য। তাহলে কারো জন্য যদি হয় সেই তো সাবজেক্ট না, সেটা এখানে অবজেক্ট অবস্থানে আছে। তাহলে কি হবে? হিয়ার ইজ আ গুড নিউজ ফর ইউ, হিয়ার ইজ ওয়ান গুড নিউজ, না? তাহলে উত্তর হবে কোনটা? এইটা সবচেয়ে ভালো মানায়। হিয়ার ইজ আ গুড নিউজ, একটা ভালো খবর আছে, ফর ইউ, তোমার জন্য। বোঝা গেল? দেখো কত সুন্দর কোয়েশ্চেন। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো ভাইয়া? হিয়ার ইজ আ গুড নিউজ ফর ইউ, হিয়ার ইজ আ গুড নিউজ ফর ইউ। এই উত্তরটা চিন্তা করবা, বাক্যটা এইভাবে বলছে যে তোমার জন্য বা তোমার একটা ভালো খবর আছে। তোমার ভালো খবর আছে মানে কি? খবরটা তোমার কাছে নাই, খবরটা আমার কাছে আছে, এই খবরটা আমি তোমাকে দিব। তাহলে কি তোমার, তুমি যদি সাবজেক্ট হয়ে যায় বাক্যে, তাহলে বাক্যটা ভুল, কারণ খবরটা তার কাছে নাই, তাহলে সে সাবজেক্ট কেন হবে? খবরটা আছে আমার কাছে, বা রাস্তায় রাস্তায় ঘুরতেছে খবরটা, খুব সাকসেসফুল কোনো নিউজ, কিন্তু তার জন্য, তাহলে সে অবজেক্ট অবস্থানে, তাহলে প্রিপোজিশনের পর সে হচ্ছে অবজেক্ট। তারপর আসো, ও এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা ঢাবিতে আসা একটা প্রশ্ন, 22-23 আসছে সি ইউনিটে, হ্যাঁ কমার্সে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ স্টর্ম ইন আ টি কাপ? স্টর্ম ইন আ টি কাপ, হ্যাঁ কি বলছে বলো? বলেছে যে একটা চায়ের কাপের ঝড়, চায়ের কাপের ঝড় দিয়ে কি বোঝায়? দেখো ঝড় জিনিসটা আসলে কোথায় হয়? ঝড় হয় ধরো কোনো বনের মধ্যে, কোনো একটা লোকালয়ের মধ্যে, তারপর হচ্ছে ধরো বনাঞ্চলে, তাই না? এখন টি এর কাপের মধ্যে ঝড় তোলার মানে কি? মানে আসলে এই ঝড়টা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে ফু দিয়েছো, ফুতে পানিগুলো যে চাগুলো নড়তেছে, এটা ওইটুকু ঝড়, তাই না? তার মানে অল্প জিনিস, অগুরুত্বপূর্ণ জিনিস, তাই না? অগুরুত্বপূর্ণ বিষয়। তার মানে এইখানে চায়ের কাপের ঝড়টা আসলে কোনো ইম্পর্টেন্ট ঝড় না, এটা সিগনিফিকেন্ট কোনো ঝড় না, এটা মেনশন করার মতো কোনো ঝড় না। তাহলে এটা কি? এটা অত্যন্ত অগুরুত্বপূর্ণ,
গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে, অথবা ছোট বিষয়, অথবা ছোট বিষয় বোঝাচ্ছে, অথবা কি বোঝাচ্ছে বলতো ভাইয়া? ছোট বিষয়। তাহলে অগুরুত্বপূর্ণ বিষয় বা ছোট বিষয় বা একেবারে সামান্যতম বিষয়কে আমরা বলি স্টোর্ম ইন আ টিকাপ। তাহলে কি হবে উত্তর বলতো? আ বার্নিং ইস্যু অ্যাবাউট দ্য কান্ট্রি। বার্নিং মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না, এটা অগুরুত্বপূর্ণ। গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং ট্রিভিয়াল। অত্যন্ত ট্রিভিয়াল মানে কি? অত্যন্ত নগণ্য, অত্যন্ত নগণ্য। তার মানে অত্যন্ত অত্যন্ত অগুরুত্বপূর্ণ, অত্যন্ত ছোট, অত্যন্ত নগণ্য বিষয় নিয়ে মহান চিন্তা ভাবনা, তাই না? তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে। আর টপিক্যাল ইস্যু অফ ইমেন্স সিগনিফিকেন্স, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কোনো আলোচনা। ল্যাক অফ এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং, তাহলে কোনো ব্যাপার নিয়ে আগ্রহের অভাব না। উত্তর হচ্ছে প্রচুর আগ্রহ বাট ব্যাপারটা গুরুত্বপূর্ণ না। ধরো তুমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রচুর আগ্রহ বাট বাংলাদেশ ক্রিকেটের কোনো ভবিষ্যৎ নেই, তাই না? তাহলে ব্যাপারটা এরকম যে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এক্সাইটেড থাকা, মানে তারপর হচ্ছে তোমার হচ্ছে খুবই নগণ্য ব্যাপার নিয়ে অনেক উৎসাহ দেখানোকে বলা হয় কি? স্টর্ম ইন আ টিকাপ। স্টর্ম ইন আ টিকাপ কেন কি? অগুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আগ্রহ দেখানো। উত্তরটা উত্তর হচ্ছে বি নাম্বার। তারপরে প্রশ্ন আসি, টু কল ইট আ ডে। বাহ, মজার জিনিস, টু কল ইট আ ডে। হ্যাঁ, আমরা কল অফ পড়েছিলাম, যে কল অফ দ্য মিটিং, কল অফ পড়েছিলাম না? কল অফ, কল অফ মানে কি? বাতিল করা, বাতিল করা, খেয়াল রাখো। আর কল ইট আ ডে, বন্ধ করা, বন্ধ করা। কল ইট আ ডে অর্থ কি? বন্ধ করা, বাতিল না বাট বন্ধ করা। মনে রাখো এই দুইটা একসাথে পড়লে তোমার মনে থাকবে বেশি দিন। বন্ধ করা, ঠিক আছে? এটা মনে রাখো ভাইরা, কি বললাম? কল অফ, ও ডাবল এফ হবে, দুঃখিত। কল অফ অর্থ কি? বাতিল করা। একটা জিনিস একদম অ্যাবান্ডন করে দেওয়া, একদম বাতিল করে দেওয়া, একদম বাদ। তাহলে কি হবে? কল অফ। আর যদি বলা হয় না এটা আজকের মতো কি করলাম আমরা? বন্ধ করলাম। তাহলে কি আজকের মতো বন্ধ করো, তাহলে কি হবে? কল ইট আ ডে। টু স্টপ ওয়ার্কিং অন সামথিং, কোনো ব্যাপারে কাজ করা বন্ধ করা, আজকের মতো। টু সেলিব্রেট আ স্পেশাল ডে, কোনো একটা গুরুত্বপূর্ণ দিন নিয়ে বা ব্যাপার, মানে বিশেষ দিন নিয়ে সেলিব্রেট করা। টু স্টার্ট ওয়ার্কিং না, টু রিস্টার্ট না, তাহলে উত্তর কোন হবে? টু স্টপ। টু স্টপ, কাজ বন্ধ করাকে বলা হয় টু কল ইট আ ডে। সবাই একটু আরেকবার রিভিশন করো। টু কল ইট আ ডে অর্থ হচ্ছে বন্ধ করা। টু কল ইট আ ডে, কাজ বন্ধ করা। টু কল ইট আ ডে, কাজ বন্ধ করা। টু কল ইট আ ডে, কাজ বন্ধ করা। তারপর আসো, প্রেজ আ ফেয়ার ডে অ্যাট নাইট। প্রেজ আ ফেয়ার ডে অ্যাট নাইট। ওকে, কি বলছে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বলছে যে প্রেজ আ ফেয়ার ডে অ্যাট নাইট। ধরো এখন রাত, ফাইন, এখন রাত হলে আমি রাত নিয়ে তো কথা বলবো, তাই না? তো রাতে আমি যদি এখন কি করি, যে আমার কাছে কি এখন রাত, রাত এখন তো আমাদের রাত, তাই না? রাতের কাজ করতেছি আমরা সব কিছু, দিনটাকে এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট না। তাহলে এখন আমি যদি রাতের সময়ে যদি একটা সুন্দর দিনকে নিয়ে যদি বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি করি, দিনকে গালিগালাজ করি, দিনকে যদি আমি খারাপ বলি, তাহলে সেটা অবশ্যই ভালো জিনিস না, তাই না? তার মানে হচ্ছে তোমার যে জিনিসটা এখন তোমার কাছে নাই সেটাকে নিয়ে শুধুই তুমি কি করবে না, তার ব্যাপারে কোনো ধরনের ব্যাড কমেন্ট, তার ব্যাপারে বিভিন্ন গালিগালাজ করা বন্ধ করা বা সাসপেন্ড করা। তাহলে বলছে যে প্রেজ আ ফেয়ার ডে অ্যাট নাইট, তাহলে রাতের বেলাও একটা দিনকে তুমি অবশ্যই প্রশংসা করো, কারণ কি এই রাতের পরে আবার দিন ফিরে আসবে। অ্যাপ্রিশিয়েট দ্য বিউটি অফ সানলাইট অ্যাট নাইট, রাতের বেলা দিনের আলোর প্রশংসা করা, রাতে তো দিনের আলো থাকে না। সাসপেন্ড ইউর জাজমেন্ট টিল দ্য এন্ড, একটা জিনিস শেষ হওয়া পর্যন্ত, একটা ঘটনা শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার জাজমেন্ট বন্ধ রাখো। তার মানে দিন তো আবার ফিরে আসবে, তাহলে কি তুমি জাজমেন্ট বন্ধ রাখো, ঠিক আছে? রিমেম্বার আ ফেয়ার ডে অ্যাট নাইট, একটা রাতের বেলা একটা সুন্দর দিনকে মনে করা। নেগলেক্ট দ্য প্রেজেন্ট সিচুয়েশন ফর দ্য গ্লোরিয়াস অফ পাস্ট নাইট, এটা দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য। উত্তরটা হচ্ছে সাসপেন্ড ইউর জাজমেন্ট টিল দ্য এন্ড, কোনো জিনিস শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার জাজমেন্ট কইরো না। কোনো একটা জিনিস ঘটনা শেষ হোক, কমপ্লিট হোক, তারপরে জাজমেন্ট করো, প্রমাণ হোক। সো এটা অর্থ হচ্ছে একটা ঘটনা শেষ পর্যন্ত না জেনে মন্তব্য না করা, শেষ পর্যন্ত না জেনে মন্তব্য না করা, শেষ পর্যন্ত না জেনে
মন্তব্য না করা, একটু লিখে রাখো। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি? প্রেজ আ ফেয়ার ডে এট নাইট অর্থ হচ্ছে একটা জিনিসের শেষ পর্যন্ত না জেনে, এটার প্রোজ এন্ড কনস না জেনে এইটা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। বুঝে গেল? ওকে, তারপর আসো ভাইয়া, আমরা আবার একটু প্রমোশন করে ফেলি আমাদের কোর্সের। যারা গুচ্ছ তোমাদের টার্গেট বা চবি রাবি এগুলো টার্গেট, বিভাগ পরিবর্তন টার্গেট মেডিকেল ভার্সিটি, তোমরা এখানে এনরোল করতে পারো। কোর্সের লিঙ্ক আমাদের পিন কমেন্টে দেওয়া আছে। চলো আসো, এই প্রশ্ন আমরা সলভ করেছি অলরেডি, সো এটা ডান। হ্যাঁ, এটা 2 বার এসেছে প্রশ্নটা। ওকে, আসো, একটা সুন্দর কমেন্ট। হ্যাঁ, সুন্দর একটা ফ্রেজ আমরা পেয়েছি, ইডিয়ম। ওকে, কি বলেছে দেখো, রাজন লেফট রাজশাহী ড্যাশ। রাজন, আমরা যখন কোনো মানুষ তার একটা স্থান, তার একটা রোম থেকে তার সকল কিছু নিয়ে ত্যাগ করে চলে যায় অন্য জায়গায়, আমরা কি বলি বলো তো? তল্পি তল্পা সহ। বাংলায় কি বলি? রাজন তল্পি তল্পা সহ রাজশাহী ত্যাগ করেছে। রাজন তল্পি তল্পা সহ, তল্পি তল্পা সহ রাজশাহী ত্যাগ করেছে। রাজশাহী ত্যাগ করেছে। তাহলে তল্পি তল্পা সহ মানে কি? সব কিছু নিয়ে, তার সব কিছু নিয়ে। উত্তরটা মনে হয় আমার সবার পারা উচিত, ঠিক আছে? এটা সবার পারা উচিত। এটা আমরা ছোট্টবেলা থেকে পড়ছি। কি? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। অ্যাড ব্যাগেজ ড্রন হবে না, উত্তর হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মানে হচ্ছে সব কিছু নিয়ে, তোমার যা যা আছে সব কিছু নিয়ে চলে যাওয়া হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। বুঝে গেল? ইজি জিনিস, এটা ছোটবেলা থেকে পড়ছো। ওকে, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি। ইয়োর পারফরমেন্স ইন দ্য এক্সাম ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আমরা তো এইটা প্রায় বলি, আপ টু দ্য মার্ক। আপ টু দ্য মার্ক ছিল না। আপ টু দ্য মার্ক মানে কি? নট অ্যাকর্ডিং টু এক্সপেকটেশন। ওকে, তার মানে নট আপ টু, কি বলা যায়, মানে এক্সপেকটেশন, কারণ প্রত্যাশার, অথবা নট আপ টু তার কি, তার যে অ্যাবিলিটি, তার অ্যাবিলিটির সমান সমান ছিল না অ্যাবিলিটি। তার মানে তুমি যে পারফরমেন্স করছো, বা তুমি ধরো একটা কবিতা আবৃত্তি করছো, অথবা ধরো তুমি হচ্ছে চমৎকার রচনা লিখো, এখন তুমি একটা কম্পিটিশনে গিয়ে বা তুমি স্পিকিং করো। হ্যাঁ, এখন মানে তুমি খুবই ভালো স্পিকিং করো স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে, বাট তুমি ওই কম্পিটিশন যখন হয়েছে, তুমি তোমার যে অ্যাবিলিটি, তোমার থেকে টিচারদের যে এক্সপেকটেশন, তুমি সেটা ফুলফিল করতে পারো না। আসলে তুমি তোমার লেভেল পর্যন্ত আসলে তুমি করতে পারো না একটা কাজ। তাহলে লেভেল পর্যন্ত না করতে পারে কি স্যাটিসফ্যাক্টরি কিছু না, তাহলে কি হবে? ডিসস্যাটিসফ্যাক্টরি। তাহলে এটা দেখে বোঝায় রিমার্কেবল না স্যাটিসফ্যাক্টরি থেকে আপ টু দ্য মার্ক। নট তো বলাই আছে, তাহলে আপ টু দ্য মার্ক মানে স্যাটিসফ্যাক্টরি, মানে একটা মানুষের যে সন্তুষ্টি পর্যন্ত। বুঝা গেল? সন্তুষ্টি। তাহলে আপ টু দ্য মার্ক কি হবে? স্যাটিসফ্যাক্টরি, যে একটা কাজ তুমি কতটুকু করতে পারছো, যে এইটুকু মাত্রায় করলে এটা স্যাটিসফ্যাক্টরি ছিল, বাট তুমি সেটা করতে পারো নাই। নট আপ টু দ্য মার্ক। নট আপ টু দ্য মার্ক মানে নট আপ টু ইয়োর লেভেল, নট আপ টু ইয়োর অ্যাবিলিটি, নট আপ টু ইয়োর এলিজিবিলিটি, নট আপ টু ইয়োর ক্লাস, নট আপ টু ইয়োর টাইপ। তোমার টাইপ, তোমার ক্লাসের মতো না, তার মানে কি সেটা ডিসস্যাটিসফ্যাক্টরি হয়েছে। আসো তারপর শোনা, এটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, নন দে প্লিউম, এটা খুব আনকমন একটা কোয়েশ্চেন। নম দে প্লিউম, এটা একটা সম্ভবত ফরাসি অথবা গ্রিক কোনো ওয়ার্ড, হ্যাঁ, বা ইডিয়ম। অনেক সময় তো তোমাদের গ্রিক ইডিয়ম আসে, ল্যাটিন ইডিয়ম আসে। হ্যাঁ, ল্যাটিন তোমাদের 2টা থেকে বেশি আসে, ল্যাটিন থেকে সব থেকে বেশি আসে তোমাদের। হ্যাঁ, ল্যাটিন, বিশেষ করে মেডিকেলে ল্যাটিন থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, ল্যাটিন ইডিয়ম, কখনো কখনো 1-2টা গ্রিক ইডিয়ম। তাহলে আমরা ল্যাটিনটা বেশি পাই কোথায়? মেডিকেলে। এখান থেকে খুব কম আসে, এটা ধরো 1%, হ্যাঁ, এটা 1%, আর এইটা হচ্ছে ধরো 99%। যদি বিদেশি আসে আর কি, বিদেশি আসলে 99% এখান থেকে আসে, ল্যাটিন থেকে আসে। ওকে, এইটার অর্থ কোনটা বলো তো? দেখো, এটার নাম হচ্ছে, কবিরা বিভিন্ন সময় ছদ্মনামে লিখে না, ছদ্মনাম, প্যান নেম, ছদ্মনাম। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বীরবল, তাই না? কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে ধরো এক একটা লেখাটা কি
ছদ্মনাম থাকে, তাই না? ছদ্মনাম কোনটা? প্যান নেমকে বলা হয় ছদ্মনাম, পেন্সিল নেম না, আনরিয়াল নেম না, প্যান নেম হচ্ছে একটা লেখক যেই নামে লিখে, একটা লেখক যেই নামে তোমার কি বলা যায়, তার কবি সাহিত্য বা হচ্ছে তার কাব্যগ্রন্থগুলো সে কিন্তু নিজের নাম ছাড়া ভিন্ন নামেও কিন্তু প্রকাশ করে। হ্যাঁ, ওই নামটাকে বলা হয় কি বলা হচ্ছে? নম দে প্লিউম, মুখস্থ করে ফেলবা, নম দে প্লিউম, প্যান নেম বা ছদ্ম নাম। বুঝা গেল? তারপরে দেখো ভাইয়া, এটা আমরা পড়েছি অলরেডি, আমরা এদিক দিয়ে অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলছি অলরেডি। আমরা একটু আগাই, এটাও ডান, আমরা এখানে আসো। A stitch in time saves 9, এটা দ্বারা কি বোঝাইছে? দেখো, এটা কিন্তু ভার্সিটির আসা প্রশ্ন, এটা আমি রেফারেন্সটা লিখি নাই। তার মানে একটা ইডিয়মের একটা মিসিং ওয়ার্ড তোমাকে প্রশ্ন দিতে পারে, আবার ইডিয়মটা দ্বারা আসলে বুঝাইছেটা কি, এইটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে বলতেছে যে a stitch in time saves 9 refers to the importance of, এইটার দ্বারা আসলে কোন জিনিসের গুরুত্ব বোঝানো হয়েছে? সময়ের কাজ সময় করা, রাইট? এটা কি বুঝাইছে? সময় মতো কাজ করা, অথবা কি বোঝাচ্ছে? সময়ের কাজ সময় করা, তাই না? তার মানে হচ্ছে টাইমলি অ্যাকশন। তার মানে কি পাই আমরা? টাইমলি অ্যাকশন মানে কিন্তু মারামারি অ্যাকশন না, যে কোনো কাজ করাকে অ্যাকশন বলা হয়। তাহলে টাইমলি অ্যাকশন, তাহলে সেভিং লাইফস টাইমলি অ্যাকশন, সেভিং টাইম টেইলরিং না, টাইমলি অ্যাকশন, সময় মতো কাজ করাকে বলা হয় টাইমলি অ্যাকশন। তাহলে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, দেখো 2 বার আসছে এটা পরীক্ষায়। তারপরে আসো কি বলছে, দ্য ক্লোজেস্ট মিনিং অফ বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার। হ্যাঁ, বলো এটা কোনটা হবে? বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, এইটা খুব মজার একটা ফ্রেজ, হ্যাঁ, বা ইডিয়ম। বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, ফ্লক মানে একসাথে থাকা আর কি, একসাথে ওড়া। তাহলে এক ঝাঁকের পাখি একসাথেই উড়ে, একই ঝাঁকের পাখি একই ঝাঁকভুক্ত পাখি একসাথে ওড়ে। তার মানে কাকগুলো এক ঝাঁক একসাথে ওড়ে, চিল একসাথে ওড়ে, বা হচ্ছে বাবুই পাখি এরা একসাথে ওড়ে, শালিক একসাথে ওড়ে, তাই না? এক ঝাঁকের গুলো একসাথে ওড়ে। এটার সম্পর্কটা কি বোঝাচ্ছে দেখো, চাচা আপন প্রাণ বাঁচা, এটাকে মিলে। তবে চাচা আপন প্রাণ বাঁচা কিন্তু নিজেরটা নিজে চিন্তা করা, গ্রুপ নিয়ে কিন্তু চিন্তা করা বোঝাচ্ছে না। একতায় উত্থান বিভেদে পতন, হ্যাঁ, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এটাও মিলাইতেছে না। যেমন বনল তেমন বাঘা তেঁতুল, তার মানে অ্যাকশন যেমন তার রিয়েকশন এরকম। চোরে চোরে মাস্তুতো ভাই, তার মানে দেখো চোরের সম্পর্ক দেখবা, চোর একসাথে দোকানে বসে চা খায় যার সাথে, সেও দেখবা চোর চুরি করে। যেই লোক হচ্ছে মানুষের পকেট মারে, সে আবার গিয়ে আড্ডা দিচ্ছে, সে আবার গিয়ে গল্প করতেছে, তার আবার বেস্ট ফ্রেন্ড, তার আবার বেস্টি পুকি ফ্রেন্ড, এইটা কিন্তু আবার দেখবা এইটা আবার একটা পকেট মারি হয়। একটা ছ্যাঁচড়া জোতাচুর মসজিদের, সে আবার দেখবা বিকালবেলা গিয়ে মাঠের পাশে বসে একসাথে ধূমপান করতেছে, তার যে কাছের বন্ধুরা, তার যে প্রাণের বন্ধু, সে বিপদে পড়লে যে এগিয়ে আসে, সে কিন্তু ওই মসজিদের জোতাচোর। দেখবে এটাই ঘটে কিন্তু, চোরে চোরে মাস্তুতো ভাই, চোরে চোরে কি মাস্তুতো ভাই, এটাকে বলা হয় যে বার্ডস অফ এ ফেদার ফ্লাই টুগেদার, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। তাহলে চোরে চোরে মাস্তুতো ভাই, চোরের বন্ধু চোর, ডাকাতের বন্ধু আবার দেখবা ডাকাতি হয়। দেখবা ধরো এমন ঘটে যে তার চুল ফেলা, তো তার এক বন্ধু বুঝে বলবে, আচ্ছা কালকে গেছিলি, কালকে কি ধরা পড়ছিলি, কি বেটা তুই ধরা পড়ে যাস, এতদিন কাজ করস। তারপরে দেখবা চুল কাটা আমরা চিন্তা করবো কি, সে হয়তো চুল ফেলে দিছে, তার হয়তো খুশকি সমস্যা, তার হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, সে হয়তো মাথায় গরম লাগে, অনেক কিছু ভাববো। বাট তার যে বেস্ট ফ্রেন্ড, তার যে বেস্টি, রাতে তার গায়ে যে তেল মেখে দেয়, সে বলবে কি রে কালকেরটা ধরা খেয়ে গেছোস, আহা রে। তাহলে কি চোরে চোরে মাস্তুতো ভাই, উত্তর কি হবে? চোরে চোরে মাস্তুতো ভাই। তাহলে তার গায়ে যে তেল মেখে দেয় সে কিন্তু চোরই হয়। তারপরে আসো, আমি অবশ্যই কাজটি করিয়ে নিব। আবার একটা আমরা কি পাচ্ছি, আমরা আরেকটা হচ্ছে পজিটিভ ভার্ব পাচ্ছি। I must have the work done, V3 হবে কিন্তু, have the work, আমরা এটা পড়াইছি অলরেডি, have the work done, V3 দিতে হবে, must V3।
আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি অবশ্যই কাজটাকে করাইয়া নিব। আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, এটাই উত্তর সঠিক। আই শিওরলি হ্যাভ দ্য ওয়ার্ক, না শিওর না, শিওরলি দিয়ে কোনো কি হয় না, বাধ্যবাধকতা বোঝা হচ্ছে মাস্ট দিয়ে, বাধ্যবাধকতা বোঝায় কি দিয়ে, মাস্ট দিয়ে। ওকে, আসো তারপরে কোয়েশ্চেন। ট্রান্সলেট ইনটু বাংলা, শি হ্যাজ গিভেন হার ফাইনাল ওয়ার্ড। ফাইনাল ওয়ার্ড কি বোঝায় দেখো, গিভ সামন্স ফাইনাল ওয়ার্ড মানে কি, তার জীবনের শেষ কথা বলে ফেলছে, সে কি জীবনের শেষ শব্দ উচ্চারণ করে ফেলছে, না। ফাইনাল ওয়ার্ড মানে হচ্ছে চূড়ান্ত কথা বা পাকা কথা। ফাইনাল ওয়ার্ড এই ইডিয়মটার মানে হচ্ছে চূড়ান্ত কথা, চূড়ান্ত কথা বা পাকা কথা, বা কি বলা হয় বলো তো ভাইয়া, পাকা কথা, চূড়ান্ত কথা বা পাকা কথা। তাহলে তাহলে কি বলছে, শি গেভ হার, শি হ্যাজ গিভেন, রাইট, প্রেজেন্ট পারফেক্ট। শি হ্যাজ গিভেন হার ফাইনাল ওয়ার্ড মানে হচ্ছে সে তার চূড়ান্ত কথাটা বলছে, সে এই ব্যাপারে পাকা কথা বলে বলছে, এটাকে বলা হয় কি, ফাইনাল ওয়ার্ড। তার মানে ফাইনাল ওয়ার্ড বলতে কখনোই এটা দিয়ে শেষ শব্দ, শেষ বাক্য বোঝায় না, এটা দিয়ে বোঝা হচ্ছে চূড়ান্ত কথা, পাকা কথা। তাহলে তিনি তার শেষ কথা উচ্চারণ করেছেন না, এটা হবে না, এটা তোমাকে প্রথমে কনফিউজ করে দিবে। তিনি সব শেষে কথা বলেছেন, সবার শেষে না। তিনি কথা দিয়েছেন না, তিনি পাকা কথা দিয়েছেন, তিনি পাকা কথা দিয়েছেন, একদম ফাইনাল করেছেন, ঠিক আছে। আসো তারপরে কি পাই আমরা, সে হাসতে হাসতে চলে গেল। এই প্রশ্ন আমরা একবার সলভ করেছি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। তাহলে কি হবে, হি ওয়েন্ট অ্যাওয়ে, হাসতে হাসতে কি হবে, লাফিং, কাঁদতে কাঁদতে ক্রাইং, আর নাচতে নাচতে ডান্সিং। তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল কি, হি ওয়েন্ট অ্যাওয়ে, দূরে চলে গেল, হ্যাঁ সে চলে গেল লাফিং। আমরা এই সেম প্রবলেম একটা সলভ করছি না, মনে আছে? সে হাসতে হাসতে আমার কাছে আসলো, হি কেম টু মি লাফিং, হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। তাহলে আসলো প্রশ্নে আসতে পারে, চলে গেল পরীক্ষা আসতে পারে। তাহলে কোনটা হবে, হি ওয়েন্ট অ্যাওয়ে উইথ লাফ, না, হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং হতে পারে, হি ওয়েন্ট লাফিং, অ্যাওয়েটা দেয় নাই, অ্যাওয়ে না দিলে হবে না। অ্যাও মানে হচ্ছে চলে যাওয়া, দূরে চলে যাওয়া। হি গোজ অ্যাওয়ে না, তাহলে পাস্ট টেন্স যেহেতু প্রেজেন্টে হবে না, ওয়েন্টে হবে। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, সে হাসতে হাসতে চলে গেল। তারপরে দেখো এরা কি বলছে, আমি জ্বর জ্বর বোধ করছি। জ্বর জ্বর মানে পরিপূর্ণ জ্বর না, মানে জ্বরের ভাব, জ্বরের ভাব, ঠিক আছে, জ্বরের ভাব অথবা হালকা জ্বর, অথবা কি বোঝায় বলো তো ভাইয়া, জ্বরের ভাব অথবা হালকা জ্বর, এটা কি বোঝায়, জ্বরের ভাব অথবা হালকা জ্বর, অথবা অথবা কি বোঝায়, হালকা জ্বর বোঝায়, হালকা হালকা জ্বর। তাহলে ফিভার হচ্ছে জ্বর, ফিভারিশ, জ্বর জ্বর ভাব কি হবে, ফিভারিশ। তাহলে আমি জ্বর জ্বর বোধ করছি, খেয়াল রাখবা ফিল ভার্বের সাথে আইএনজি হয় না, আই ফিল হয় শুধু। তাহলে আই ফিল ফেভারিশ, আই ফিল ফেভারিশ, আই এম ফিলিং হবে না। হ্যাঁ, অনেকে আই এম ফিলিং দিবা, ফিল আমি ক্লাসে পড়াইছি প্রাইভেট বেছে যে আমাদের যে এই ভার্বগুলো আছে, তাহলে ভার্ব অফ পারসেপশন বলা হয়, এই ভার্বগুলোর সাথে আইএনজি বসে না। যেমন ধরো হতে পারে ফিল, সি, লাইক, লাভ, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড, স্মেল, টেস্ট। তাহলে এই ভার্বগুলো কি হয় না বলতো, এগুলোর সাথে ভার্বের আইএনজি হয় না, ঠিক আছে। তাহলে কি হবে, আই ফিল ফেভারিশ, অনেক কিন্তু আই এম ফিলিং দিচ্ছ, ফিলিং দিলে এই প্রশ্নে অ্যাটলিস্ট এই উত্তরটা সঠিক হবে না, আই ফিল ফিভারিশ। ওকে, তারপরে দেখি শাস্তি দেওয়া, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমি বলবো ভিভিআই, শাস্তি দেওয়া, কাউকে শাস্তির আওতায় নিয়ে আসা, কাউকে শাস্তির আওতায় নিয়ে আসা অর্থে বসে ব্রিং সামওয়ান টু বুক, ব্রিং সামওয়ান টু বুক, প্রকাশ্যে আনা, ব্রিং সামওয়ান লাইট, প্রকাশ্যে আনা কি হবে, প্রকাশ্যে আনা, কোনো কিছুকে প্রকাশ্যে আনা কি হবে, ব্রিং টু লাইট, ব্রিং টু লাইট। আর শাস্তি দেওয়া বা শাস্তির আওতায় আনা, এই দুইটাই প্রায় পরীক্ষা আসে, ঠিক আছে। শাস্তির আওতায় আনা কি হবে বলো তো ভাইয়েরা, ব্রিং টু বুক, ব্রিং
টু বুক, ঠিক আছে? দুইটাই মনে রাখবা। যদি বলা হয় কোনো কিছু একটা অপ্রকাশ্যে আছে, এটাকে প্রকাশ্যে নিয়ে আসা, কোনো একটা খবর প্রকাশ্যে নিয়ে আসা, কোনো ক্রিমিনালকে প্রকাশ্যে নিয়ে আসা, ব্রিং দ্য ক্রিমিনাল টু লাইট, তাকে প্রকাশ্যে নিয়ে আসা হোক। যদি বলে তাকে শাস্তি দেওয়া হোক, ব্রিং হিম টু বুক, তাকে শাস্তি দেওয়া হোক। তাহলে ব্রিং হিম বা ব্রিং টু বুক, তাহলে কি হবে? শাস্তি দেওয়া ব্রিং টু বুক, প্রকাশ্যে আনা ব্রিং টু লাইট। এই দুইটা আমাদের পরীক্ষায় আসে। তোমার ঘড়িতে কয়টা বাজে? ঢাবিতে এই প্রশ্ন আসছে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি। ডিইউ সম্ভবত বি অথবা সি, যে কোনো একটা ইউনিটে এই প্রশ্ন এসেছে। তোমার ঘড়িতে কয়টা বাজে? অনেক সময় ভুল করি আমরা। তোমার ঘড়িতে বাই ইউর ওয়াচ, মনে রাখবা, বাই ইউর ওয়াচ, এইটুকু মনে রাখবা। তোমার ঘড়িতে বাই ইউর ওয়াচ, আমরা সবাই ইন ইউর ওয়াচ দেই, অ্যাট ইউর ওয়াচ দেই, এই উত্তরটা কিন্তু ভুল। তোমার ঘড়িতে কয়টা বাজে এইটুকু বাদ দাও, ওইটা তুমি পারবা, ওইটা সিম্পল। বাট ওকে ওকে ফাইন, ঠিক আছে। কালকে আসবেন অফিস? ও আপনার 2টা ক্লাস প্লাস কালকে তো। ওকে, আচ্ছা, তাহলে এখন বলা হলো যে তোমাকে কি বললো বলো, বলছে যে তোমার ঘড়িতে কয়টা বাজে। ঘড়িতে কয়টা বাজে এটুকু মনে রাখবা, বাই ইউর ওয়াচ। তোমার ঘড়িতে বাই ইউর ওয়াচ, এইটা ভুলবা না, এইটা ভুলা যাবে না প্লিজ, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো, তোমার ঘড়িতে কয়টা বাজে? তাহলে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, তাহলে কি হবে? ইন ইউর ওয়াচ না, কি হবে? বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ, ঠিক আছে ভাইয়ারা? হোয়াট টাইম ইজ ইট বাই ইউর ওয়াচ, হোয়াট টাইম ইজ ইট বাই ইউর ওয়াচ। তাহলে হোয়াট টাইম দেখো কোথায় বাই দিছে, এখানে ইন দিছে, এটা উত্তর হবে না। এখানে অ্যাট দিছে হবে না, টু দিছে হবে না, তুমি শুধু বাই ইউর ওয়াচ দিলে উত্তর করতে পারবা। তাহলে হোয়াট টাইম ইজ ইট বাই ইউর ওয়াচ। বুঝে গেল ছোট্ট বন্ধুরা? আসো, যত গর্জে তত বর্ষে না, যত গর্জে তত বর্ষে না। আবার হতে পারে ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, ঘেউ ঘেউ করা কুকুর, করা কুকুর কদাচিৎ কামড়ায়, কদাচিৎ কামড়ায়। তাহলে বলছে কি বলতো, যেই কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে আসলে কামড়ায় কম, বুঝছো? কিছু মানুষ আছে অনেক কিছু করে ফেলবো, এটা করে ফেলবো, এটা করে ফেলবো, এইটা পারি, ওইটা পারি, এইটা দেখছি, ওইটা দেখছি, সে আসলে এত কিছু করে নাই, কিছু দেখে নাই। তার মানে দেখবা ওই যে খালি কলসি বাজি বেশি, তাই না? তাহলে বলা হয় যে an empty vessel sounds much, তাই না? an empty vessel sounds much, তাহলে খালি কলসি বাজে বেশি। যত গর্জে তত বর্ষে না, তাহলে কি হবে বলো? যত গর্জে a barking dog seldom bites, রাইট? তাহলে কি হবে? ill news runs pace, মানে হচ্ছে খারাপ খবর দ্রুত ছড়ায়। বার্কিং ডম হার্ডলি না, অনেকে দেখবা হার্ডলি না, উত্তর হচ্ছে সেলডম। প্রবাদ বাক্যের ক্ষেত্রে অর্থ একই রকম থাকলেও ভিন্ন কিছু ইউজ করা যাবে না, যেটা প্রবাদ সেটা ইউজ করতে হবে। তাহলে বার্কিং ডগ সেলডম বাইটস, বার্কিং ডগ সেলডম, মনে রাখবা সেলডম ওয়ার্ডটা। এখানে অনেক কিছু দেখো, সেলডমের কাছাকাছি অর্থ কি? হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সবগুলোই তো হয়, বাট কেন সেলডম দিব? কারণ এটা প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যে কোনো পরিবর্তন করা যাবে না। সবাই খেয়াল রাখবা, প্রবাদ বাক্যে কোনো রকম পরিবর্তন করা যাবে না। আসো, টু কিপ ওয়ানস হেড, টু কিপ ওয়ানস হেড, মাথা ঠিক রাখা, মাথা ঠিক রাখা, মাথা শান্ত রাখা, মাথা ঠিক রাখা অর্থ কি? ঠিক রাখা বলতে এখানে বোঝাইছে যে শান্ত রাখা, মাথা শান্ত রাখা অথবা শান্ত থাকা বা শান্ত থাকা, মানে মূলত নিজেকে কি রাখা? কুল রাখা, শান্ত থাকা। নিজেকে শান্ত থাকে কি হবে? টু সেভ ওয়ান সেলফ না, টু বি সেলফ রেসপেক্টফুল, টু কিপ কাম, শান্ত থাকা। সকল পরিবেশে, যেমন আমরা জানি ক্রিকেটে MS ধোনি কি থাকতো? সব সিচুয়েশনে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতো। তাহলে হচ্ছে টু কিপ কাম, ঠান্ডা থাকা একদম। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, অর্থাৎ যেই টাকা দুর্নীতি করে আসে, আল্লাহ সেই টাকা আবার তার ওইভাবে নিয়ে যায়, তাই না? আমরা দেখেছিলাম যে তোমার কোনো একজন পুলিশ বা কেউ একজন বলেছিল, কথা সম্ভবত বেনজির বলেছিল, IGP,
যে তার মেয়ে নর্থ সাউথে পড়াশোনা করে, এখন ওইখান থেকে সে রেস্ট নিতে যাওয়ার জন্য তাকে বসুন্ধরায় এক বিশাল আলিশান ফ্ল্যাট করে দিয়েছে। মেয়ে নর্থ সাউথে পড়ে, সেখান থেকে নর্থ সাউথ না ব্র্যাকে কোথায় যেন বলে, এখান থেকে সে বসুন্ধরায় গিয়ে রেস্ট নিবে লিজার পিরিয়ডে। সো এই যে ব্যাপার, এগুলো কীভাবে আসছে? এগুলো অবশ্যই দুর্নীতি করে আসছে, অবশ্যই ঘুষ টাকা পয়সা খেয়ে আসছে। সে কিন্তু এখন তার সম্মানহানি হয়েছে। খেয়াল রাখবা, রিজিক মানে কিন্তু শুধু টাকা না, শুধু পয়সা না, সম্মানও কিন্তু রিজিক। তার কিন্তু রিজিক নষ্ট হয়েছে, তাই না? সো এটা বলেছে যে পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, যেই টাকা খারাপ পথে আসে সেটা খারাপ পথে আবার চলে যায়। কোনটা হবে? ইল গট ইল স্পেন্ট। ইল গট গ্রাসপল্লোজল, যে কি as teaching time saves 9 to cast pearls before swine, তাহলে হচ্ছে ইল গট ইল স্পেন্ট। তাহলে খারাপ পথে আসা জিনিস খারাপ পথে আবার চলে যায়। আমরা মনে হয় ক্লাসের প্রায় শেষে চলে এসেছি। ওকে, সবাই একটু বলো ভাইয়েরা, আজকে ক্লাস কেমন লাগলো? আমাদের ফাইটার সিরিজের আজকের ক্লাসে কেমন লাগলো তোমরা জানাও। তোমরা সবাই ভাইয়ের সাথে ছবি রাখো চাইলে। আজকে ক্লাসটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই তোমরা বন্দি পাঠশালা গ্রুপে জানাবা। হ্যাঁ, তোমরা বন্দি পাঠশালা গ্রুপে তোমাদের আজকে মতামত জানাবা। তোমরা যদি ভালো লাগে তাহলে আমরা এই সিরিজটা কন্টিনিউ করব, একদম অ্যাডমিশন গুচ্ছ পর্যন্ত এটা চলবে। হ্যাঁ, প্রতি শুক্রবার। তোমাদের মতামতগুলো জানাবা। তোমরা কেউ নোট করে থাকলে অথবা স্ক্রিনশট নিয়ে থাকলে জানাবা। তোমরা এই গ্রুপে সবাই একটু স্ক্রিনশট নাও ভাইয়ের সাথে, ঠিক আছে? অসাধারণ ভাইয়া। কিভাবে ক্লাস শেষ হলো বলতেই পারলাম না। আমরা কিন্তু 55টা, মানে কত, এখানে 53টা স্লাইড, আমরা 50টা প্রবলেম সলভ করেছি। 50টা। আমি এটার উপর আরেকটা ক্লাস দিব, সেখানে প্রায় 70টা প্রবলেম সলভ করব। এগুলো কথা দিচ্ছি তোমাদেরকে, তোমরা ভার্সিটি পরীক্ষা যেই ইউনিটে পরীক্ষা দাও, মেডিকেল, ভার্সিটি অথবা নার্সিং, তোমাদের এগুলো থেকেই দেখবা তোমরা কমন পাবা। এগুলোর বাইরে আসা খুব কঠিন, ঠিক আছে? এগুলো বেছে বেছে নেওয়া প্রশ্ন, যেগুলো হচ্ছে মোটামুটি বারংবার আসে, খুবই হাইলাইটেড কোয়েশ্চেন, বুঝছো? সবাই একটা ছবি নিও ভাইয়ের সাথে, আমরা ভি সাইন দেখাবো, ঠিক আছে? সবাই আমি 1 2 3 বলার পর তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে? সুন্দর করে ল্যান্ডস্কেপে নিও, হ্যাঁ, সোজা করে নিও না, এভাবে নিও, তাহলে সুন্দর দেখায়। ইউর কমেন্টস, ইউর অপিনিয়ন, really your opinions motivate me a lot to work more for you. Okay, ready? 3 2 1. So we are fighter. আমরা কি বলবো? We are fighter. ওকে ভাইয়া, চলো তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক দোয়া রেখে আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা বিউনিটে প্রিপারেশন নিতে চাচ্ছ এখনো, তোমরা সবাই ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0-তে এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম, টাটা। ফেব্রুয়ারি বইটা অর্ডার করেছি, কবে পাবো? 2-3 দিনের মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে? 2-3 দিনের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের ইংলিশ ফাইটার বইটা। যারা ইংলিশ ফাইটার বইটা নিতে চাচ্ছ, অর্থাৎ তোমরা চাচ্ছ যে ভাইয়ার ক্লাসের সাথে ভাইয়ার পড়াশোনা করবা, তাহলে ইংলিশ ফাইটার বন্দি পাঠশালার ওয়েবসাইট থেকে ডাউনলোড, মানে তোমরা অর্ডার করতে পারবা। সো অর্ডার করে বইটা তোমরা সংগ্রহ রাখতে পারো, তোমার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে তোমার অ্যাডমিশন জার্নিতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।